না এটা না দেখতে পেলে আমার কিছু করার নেই, আমি এটা খুলবও না, আমার কাছে কোয়েশ্চেনগুলো থাকতে হবে। এক্সপ্লেনেশন গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকের WBCS 2024 এর পরীক্ষাটাকে সামনে রেখে আমরা আজকে একটা ইকোনমিক্সের মেগা ম্যারাথন ক্লাস কন্টিনিউ করব। আমি আর রিয়া ম্যাডাম এই সেশনটাতে তোমাদের সঙ্গে থাকবো। আমরা দুজনেই আনইন্টারাপ্টেড ওয়েতে ক্লাসটা নেব। প্রথমে জেডি ম্যাডাম নেবেন, তারপর আমি নেব। তোমরা সবাই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে চলো আজকে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি, কেমন? চলো আজকে আমরা এই মেগা ম্যারাথন সেশনেতে অলটুগেদার 100টা মতো কোয়েশ্চেন আলোচনা করব। প্রথম সেশনের পার্টটাতে আমি রয়েছি তোমাদের সাথে জয়িতা ম্যাডাম, এবং এই সেশনটা আমি কন্টিনিউ করে নিয়ে যাব এবং তারই সাথে তোমাদের সাথে পরবর্তী সেশনটাতে জয়েন করছেন তোমাদের প্রিয় রিয়া ম্যাডাম। তাহলে চলো আমরা দেরি করব না, এবার আমরা ক্লাসের দিকে এগোই। ক্লাস শুরু করার আগে বলি যে প্রত্যেকে কিন্তু এই কোয়েশ্চেন আনসারের সেশনটাকে একটা প্র্যাকটিস সেশন হিসেবে নেবে, লাস্ট মোমেন্ট রিভিশন হিসেবে নেবে। আমরা কোয়েশ্চেনের খুব বেশি ডিটেলস এক্সপ্লেনেশনসে যাব না, কোয়েশ্চেন্সগুলোকে আমরা তোমাদের কাছে একটু রিভিশনের পার্সপেক্টিভ থেকে রেখেছি। সবাই সঙ্গে থেকো, আশা করব এই সেশনটা তোমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য এফেক্টিভ হবে। প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ যেটা দেওয়া রয়েছে, আরবিআই ক্রিয়েটেড নিউ টুল for absorbing liquidity without any collateral is known as। এই জায়গাটাতে যেটা বলছে যে আরবিআই কোন নতুন টুলটা ইন্ট্রোডিউস করেছে। নতুন টুল বলতে এখানে কিন্তু মনে রাখো যে আমরা ট্র্যাডিশনাল আগে ইন্ট্রোডিউস হওয়া রেপো রেট, রিভার্স রেপো রেটের কথা বলছি না। সেদিক থেকে দেখতে গেলে এখানেতে কিন্তু নতুন টুলের মধ্যে আমরা এখানে পাচ্ছি স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 2022-তে আরবিআই লঞ্চ করলো। সেদিক থেকে দেখতে গেলে SDF হচ্ছে সব থেকে নতুন, এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি সেটা 2011-তে লঞ্চ করেছিল MSF। তো সেটার রেফারেন্সে তাহলে বুঝতে পারছো SDF অ্যাকচুয়ালি আমাদের নিউয়েস্ট ইনস্ট্রুমেন্ট, যেটার মাধ্যমে আরবিআই চাইলে বাজারের এক্সেস লিকুইডিটিকে অ্যাবজর্ব করে নিতে পারে। অলরাইট, তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সায়ন্তন আনসারটা একদম কারেক্ট দিয়েছো SDF, এবং সেক্ষেত্রে প্রসেনজিতের উত্তরটার মধ্যে একটুখানি অসুবিধা রয়েছে। বাকিরা যারা রয়েছে বিশ্বজিৎ বা আশরাফুল, তাদের আনসার্স কিন্তু কারেক্ট রয়েছে। অলরাইট, তাহলে চলো এবার আমরা শুরু করি পরবর্তী সেশন। পরবর্তী কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, দেখো, ইন ইন্ডিয়া হেডলাইন ইনফ্লেশন ইজ বেসড অন। হেডলাইন ইনফ্লেশন কথাটার মানে হচ্ছে যে ইনফ্লেশন রেটটা, যে ইনফ্লেশন অ্যামাউন্টটা বা নাম্বারটা কনসিডার করা হচ্ছে পলিসি মেকিং এর সময়। অর্থাৎ আরবিআই যখন কনসিডার করছে যে ইনফ্লেশন ইজ টু হাই, হাউ টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন, সেই যে ইনফ্লেশন ইজ টু হাই, দ্যাট নাম্বার টু বি কনসিডার্ড অ্যাজ হেডলাইন ইনফ্লেশন। তো এই হেডলাইন ইনফ্লেশনটা রিসেন্ট ইন্ডিয়াতে এখন কোন ইন্ডেক্স দিয়ে মেজার করা হয় তোমাদের প্রশ্নতে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেতে চারটে অপশনসের মধ্যে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড মানে হচ্ছে এটাকে শর্টে আমরা CPIC বলতে পারবো, এটার শর্ট ফর্মটাও মনে রেখো। এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড যেটা, এটা অ্যাকচুয়ালি আগে তৈরি হওয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এগ্রিকালচারাল লেবার, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, কনজিউমার প্রাইস ইন্ডেক্স রুরাল ওয়ার্কার, এদের কম্বিনেশনসে তৈরি। পিএসসি এই কোয়েশ্চেনটা যখন আগে দিয়েছে তখন পিএসসি এটাকে ডিফাইন করার জন্য নিউ সিপিআই টার্মটা ইউজ করেছে। তাহলে কেউ ভুলে যেও না যে আমরা যদি কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ডের জায়গায় নিউ সিপিআই পাই, তাহলে কিন্তু আমরা নিউ সিপিআই আনসার করব। এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে আমরা কত সাল থেকে ফলো করছি অ্যাজ হেডলাইন ইনফ্লেশন? মনে রাখবে 2014 থেকে উর্জিত পটেল কমিটির রেকমেন্ডেশনসে আমরা এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে হেডলাইন ইনফ্লেশন হিসেবে কনসিডার করতে শুরু করেছি।
চলে গেলাম আমাদের তৃতীয় কোয়েশ্চেন, বলছে হু গেইনস বিকজ অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের ফলে কার গেইন হয়? এই যে এখানে লেখা রয়েছে ডেটার, ডেটার মানে হচ্ছে যে ঋণ নিচ্ছে, তার মানে অল্টারনেটিভলি তোমাকে পরীক্ষাতে কিন্তু এখানে বড়োয়ারও দিতে পারে, এখানে লেন্ডারও দিতে পারে। এবং আমরা কি জানি, ইনফ্লেশনের ফলে টাকার ভ্যালু ফল করে যায়। তাহলে যে টাকা ধার নিচ্ছে সে কিন্তু পরবর্তীকালে যখন টাকাটাকে ফেরত দেবে সেই টাকাটার ভ্যালু ফল করবে। তার মানে রিয়েল পারচেজিং পাওয়ার, তার যতটা দেবার কথা ছিল তাকে ততটা দিতে হবে না, সে নিউমারিক্যালি মানি ভ্যালুটাকে পে করবে। সেই কারণের জন্য যে টাকাটা রিপে করে, অর্থাৎ যে টাকাটা আগে ধার নিয়েছে, তার এই ইনফ্লেশনের ফলে লাভ হয়। একদমই ঠিক আছে, প্রত্যেকে এখানে আনসার এ করেছো এবং একদম কারেক্ট আনসার করেছো। এটা একাধিকবার WBCS প্রিলিমসে কিন্তু আসা প্রশ্ন। চলে যাই এবার পরবর্তী প্রশ্ন, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পার্ট অফ ফিসকাল পলিসি। কোয়েশ্চেন একদম সহজ প্রশ্ন, আমি আশা করব প্রত্যেকে এটার নির্ভুল উত্তর করতে পারবে। পাবলিক রেভিনিউ, পাবলিক এক্সপেন্ডিচার, পাবলিক ডেট, এই সমস্ত কটাই কিন্তু আমরা মনে রাখবো ফিসকাল পলিসির পার্ট। এখানে ফিসকাল পলিসি বলতে আমরা ব্রডলি গভর্নমেন্ট পলিসির কথা বলছি, আর পাবলিক রেভিনিউ বলতেও এখানে গভর্নমেন্টের আয় করা রেভিনিউ, পাবলিক এক্সপেন্ডিচার বলতে সরকারের যে খরচ সেটা, পাবলিক ডেট বলতে সরকারের নেওয়া ঋণ সেটাকেই বোঝায়। সুতরাং এই জায়গাতে পাবলিক অ্যাকচুয়ালি গভর্নমেন্টকেই রিপ্রেজেন্ট করছে, সেই জন্য ফিসকাল পলিসি বললে এখানে আমরা আনসার করে নিচ্ছি দিল্লি। একদম ঠিক আছে, প্রত্যেকে ডি আনসার করেছো, ওয়ান্ডারফুল, প্রত্যেকে কারেক্ট আনসার করছো, ভেরি নাইস। চলে আসছি এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন, বলছে ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ দ্য হাইয়েস্ট শেয়ার, which of the following has the highest share of disbursement of credit to agriculture and allied activities? এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা ইনস্টিটিউশনসের কথা বলা রয়েছে, যেমন কোঅপারেটিভ ব্যাংক, আরআরবি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, কমার্শিয়াল ব্যাংক। এই যে কোঅপারেটিভ ব্যাংক, আরআরবি বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, এগুলো সবই এগ্রিকালচারাল ক্রেডিটের অর্গানাইজড ইনস্টিটিউশন, ফর্মাল ইনস্টিটিউশনস। এই সমস্ত কটা ইনস্টিটিউশনের মধ্যে বলতে পারো যে পরিমাণ ফর্মাল ক্রেডিট ডিসবার্স হয় ইন্ডিয়াতে, তার প্রায় 80% মতো, 80% অফ টোটাল ফর্মাল ক্রেডিট অ্যাকচুয়ালি দিচ্ছে এই কমার্শিয়াল ব্যাংক। একটা সময় ছিল ইন্ডিপেন্ডেন্সের পরে 50s এর ডিকেডে আমাদের এগ্রিকালচারাল সেক্টরের প্রায় 80%-এর মতো লোন দিত ইন্ডিয়ার মানি লেন্ডার্সরা, আর আজকের দিনে দাঁড়িয়ে 2022-23 সালের পর থেকে আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু নিয়ে নিয়েছে কমার্শিয়াল ব্যাংক। তো এই 80% অফ টোটাল ফর্মাল ক্রেডিট ইজ বিং ডিসবার্সড বাই কমার্শিয়াল ব্যাংক। অলরাইট, তাহলে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, সব থেকে বেশি দিচ্ছে কে? কমার্শিয়াল ব্যাংক, তারপরে দেয় কে? রিজিওনাল রুরাল ব্যাংক, তারপরে দেয় কে? কোঅপারেটিভ ব্যাংক। অলরাইট, তাহলে এই জায়গা থেকে আমরা এই ক্রোনোলজিটাও মনে রাখতে পারবো। দেখি এখানে আনসার্স কি করলে, ইয়েস, 5 নম্বরের উত্তর হয়ে গেল দিল্লি। নেক্সট এবার আমরা চলে গেলাম 6 নম্বর কোয়েশ্চেন, which among the following will be a debit entry in India's balance of payment? ব্যালেন্স অফ পেমেন্ট কথাটার মানে কি? সহজ করে আমরা যখন এটাকে বলি তখন কি বলি? বিওপি। ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে ট্রেডের সিস্টেম্যাটিক রেকর্ড। একটা দেশ একটা নির্দিষ্ট সময় কত টাকা এক্সপোর্ট করে আর্ন করলো, কত টাকা এক্সপোর্ট করে আর্ন করলো, এই যে আর্ন করা তার মানে কি? পকেটে টাকা ঢুকছে, সেটাকে আমরা বলি ক্রেডিট। আর কত টাকা খরচ করলো ট্রেড করতে গিয়ে, স্পেন্ড করলো, খরচ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি? ডেবিট, তাই না? এবার এক্সপোর্ট করে যদি আমরা আর্ন করি, আয় করি, ক্রেডিট হয় আমাদের অ্যাকাউন্টে টাকা, তাহলে স্বভাবতই ইম্পোর্ট করলে আমাদের টাকা কি হবে? আমাদের টাকা খরচা হয়ে যাবে, বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাবে। তাহলে আমাদের এখানে প্রশ্নটা করেছে ডেবিট এন্ট্রি মানে খরচ হচ্ছে কোথা থেকে? অপশনসগুলোর দিকে একবার পড়ো। ইম্পোর্ট অফ গুডস বাই ইন্ডিয়া, ইনকাম অফ ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট অ্যাব্রড, রিসিপ্ট অফ ট্রান্সফার পেমেন্ট, এক্সপোর্ট সার্ভিসেস অফ ইন্ডিয়া। ডেফিনেটলি ক্রেডিট এক্সপোর্ট সার্ভিস তো হচ্ছেই না। রিসিপ্ট অফ ট্রান্সফার পেমেন্ট সেক্ষেত্রেও বলবো যে এটা নেসেসারি নয়, ডেবিট হচ্ছে, এটাকে আমরা রিসিভ করছি টাকাটাকে। ইনকাম অফ ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট যে টাকাটাকে ইনকাম করছে, আর্ন করছে, এই টাকাটাও রিসিভ হচ্ছে। সুতরাং ডেবিট হচ্ছে বা খরচ হচ্ছে এই একটাই কম্পোনেন্ট থেকে, ইম্পোর্ট অফ গুডস বাই ইন্ডিয়া। এই ইম্পোর্টের জায়গাটাই আমাদেরকে মনে রাখতে হবে। ইম্পোর্ট যখন হবে তখন সেটা সবসময় কোথায় এন্ট্রি হবে? ডেবিটে এন্ট্রি হবে। অলরাইট, চলো
ভেরি গুড সায়ন্তন, নাইস। পরেরটায় যাই। 7 নম্বরে দেখতে পাচ্ছ বলছে when Indian rupee gets depreciated vis-a-vis US dollar it is usually makes our, এই কোয়েশ্চেনটা একটুখানি বোঝার আছে, খেয়াল করো। ডেপ্রিসিয়েটেড কথাটার মানে কি? কে ডেপ্রিসিয়েট করছে? ইন্ডিয়ান রুপি। ডেপ্রিসিয়েট করা মানে কোনো একটা জিনিসের ভ্যালু ফল করে যাওয়া, কোনো একটা জিনিসের ভ্যালুয়েশন কমে যাওয়া। কার ভ্যালু ফল করছে? ইন্ডিয়ান রুপি। তার মানে আগে $1 নিচ্ছিলাম 90 রুপিস দিয়ে, এখন যদি সেই একটা ডলার কিনতে গিয়ে এখন আমাকে 95 রুপিস পে করতে হয়, খেয়াল করো 90 রুপিস পে করছিলাম 95 রুপিস পে করতে হয়, তাহলে ডলার কিনতে গিয়ে আমি বেশি দাম দিচ্ছি, তাহলে ডলার কি হয়ে গেল? ডলার হয়ে গেল এক্সপেন্সিভ। তাহলে ডলার যদি এক্সপেন্সিভ হয়ে যায় তাহলে যে জিনিসগুলো আমরা ডলার দিয়ে কিনবো সেগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে। আমরা কোন জিনিসগুলোকে ডলার দিয়ে কিনবো? যেগুলোকে আমাদের বিদেশ থেকে কিনে আনতে হবে, সেগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে। তার মানে বিদেশ থেকে কিনে আনতে হবে মানে ইম্পোর্টেবল আইটেমগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে। এবার $1 মানে 90 থেকে $1 মানে 95 হলো, তার মানে রুপির ভ্যালুটা কি হয়ে গেল? ফল করে গেল। রুপির ভ্যালু ফল করে গেল। রুপি দিয়ে আমরা কোনটা বানাই? রুপি দিয়ে আমরা কোনটা বানাই? যে জিনিসটাকে আমরা যেটা আমরা নিজেদের দেশে বানাচ্ছি। তাহলে সেই জায়গাটা থেকে খেয়াল করে দেখো, আমরা যেটাকে বানালাম আর কি, এক্সপেন্সিভ হয়ে গেল। হ্যাঁ, আর এই জায়গাটাতে আমরা যখন ইম্পোর্ট করছি, ইম্পোর্টেবল আইটেমটা আমাদের কাছে কস্টলিয়ার বা দামি হয়ে গেল। কেন না? আমরা সেটাকে ইম্পোর্ট করব। অলরাইট, তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে মনে রাখো যে এক্সপোর্ট আমাদের কাছে চিপার হয়ে যাচ্ছে, বিকজ ডলার এখানে আমাদের কাছে, ডলার এখানে দামি হয়ে গেল, এক্সপোর্ট ইয়েস, আর ইম্পোর্ট এখানে কস্টলিয়ার হয়ে গেল। চলে যাই এবার পরের কোয়েশ্চেনে। 8 নম্বরে চলে গেলাম। ইন্ডিয়া ফলোজ উইচ টাইপ অফ এক্সচেঞ্জ রেট ইন ইন্ডিয়া? এক্সচেঞ্জ রেট কথাটার মানে কি? সহজ কথাতে ডলার পিছু রুপির ভ্যালু কত। $1 সমান হাউ মাচ রুপি, এটাকে আমরা বলি এক্সচেঞ্জ রেট। এইবার প্রশ্ন হচ্ছে এই $1 দাম কত, এটা যদি আরবিআই ডিসাইড করে দেয়, তাহলে যদি আরবিআই ডিসাইড করে দেয় তাহলে আরবিআই যতক্ষণ না পরে আবার ঘোষণা করছে ততক্ষণ দামটা সেম থেকে যাবে, এটাকে বলে ফিক্সড এক্সচেঞ্জ রেট। আর প্রত্যেক দিনই যদি ডলারের দামটা ওঠা নামা করে, তার মানে এটা বাজার ডিসাইড করছে, তার মানে এটা প্রত্যেক দিনই পাল্টাতে পারে। সেই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। এবার প্রশ্ন হচ্ছে আমাদের দেশেতে, ইন্ডিয়াতে কোনটা ফলো করা হয়? বিফোর মনে রাখো 1991-এতে কি হয়েছিল? ইকোনমিক রিফর্ম হয়েছিল। এই 1991-এর ইকোনমিক রিফর্মের সময়, ইকোনমিক রিফর্মের আগে পর্যন্ত এক্সচেঞ্জ রেটটা কে ডিসাইড করতো? আরবিআই। তার মানে কি রেজিম আমরা ফলো করতাম? ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম। এটাও তোমাদের পরীক্ষায় এসেছে যে বিফোর রিফর্ম ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম ছিল। 91-এর পরে আমরা এক্সচেঞ্জ রেটটাকে মার্কেটের হাতে ছেড়েছি। কিন্তু এখানে বুঝতে হবে যে এক্সচেঞ্জ রেটটাকে মার্কেটের হাতে ছাড়লেও যদি এক্সচেঞ্জ রেট হাইলি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন কিন্তু আরবিআই এখানে ইন্টারভেন করতে পারে। তার মানে আমাদের দেশের এক্সচেঞ্জ রেটটা অ্যাপারেন্টলি ফ্লেক্সিবল, বাট আরবিআই হ্যাজ দ্য পাওয়ার টু ইন্টারভেন। সেই জন্য এই এক্সচেঞ্জ রেটটাকে আমরা দুটোর মাঝামাঝি বলবো। সেই জন্য এই এক্সচেঞ্জ রেটটাকে আমরা বলবো ম্যানেজড ফ্লোটিং। 8 নম্বর কোয়েশ্চেন, কি করে উত্তর হয়ে গেল ফ্লেক্সিবল? বাবা রূপাই, এদিকে সুচরিতা, বিষয়টা ভালো করে বোঝো। আমাদের দেশে ডলারের দামটা মার্কেট ঠিক করে, একদম ঠিক, এটা অ্যাপারেন্টলি প্রত্যেক দিনই পাল্টাতে পারে। কিন্তু তুমি খেয়াল করো যে যখনই আমরা কিছুদিন আগে দেখছিলাম ডলারের দামটা অনেক বেড়ে যাচ্ছিল, তখন খুব ক্রিটিসিজম হচ্ছিল গভর্নমেন্টের, যাতে করে কেন ক্রিটিসিজমটা হচ্ছিল? তার কারণ হচ্ছে গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে এই এক্সচেঞ্জ রেটটাতে ইন্টারভেন করে এক্সচেঞ্জ রেটটাকে অ্যাডজাস্ট করার, ডলারের সাপ্লাইকে বাড়িয়ে ডলারের ভ্যালুটাকে কমিয়ে রুপিকে অ্যাপ্রিসিয়েট করার। এই যে গভর্নমেন্ট আরবিআইকে দিয়ে মার্কেটে ইন্টারভেনশনটা এক্সারসাইজ করতে পারে, যার জন্যই আমাদের দেশের এক্সচেঞ্জ রেটটা ফ্লোটিং হলেও ম্যানেজড বাই আরবিআই। Hence answer would be managed floating exchange rate. All right, answer would be managed floating exchange rate.
চলে যাই এবার আমাদের পরবর্তী 9 নম্বর প্রশ্নটাতে। 9 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখি, বলছে হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ফাউন্ডিং ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ফোররানার অফ প্ল্যানিং কমিশন। এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি মনে রাখো চেয়ারম্যান কে ছিলেন, চেয়ার্ড বাই অ্যাকচুয়ালি JL নেহেরু। কিন্তু এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করার কথা কে বলেছিলেন বা কে উদ্যোগ নিয়েছিলেন, কে ফোররানার ছিলেন, কে পথপ্রদর্শক ছিলেন, সেটা যদি বলে তাহলে কিন্তু আনসার আমরা করব সুভাষচন্দ্র বোস। এই উত্তরটা, এই প্রশ্ন একাধিকবার পিএসসি করেছে। ন্যাশনাল প্ল্যানিং কমিটির চেয়ারম্যান যেহেতু জেল নেহেরু, অনেকেরই এটা নিয়ে কনফিউশন হয়, কিন্তু তোমরা এখানে ক্লাস করছো মানে তোমরা এই ভুলটা করবে না, তোমরা এই কনফিউশনটাকে একদম সঙ্গে রাখবে না। প্ল্যানিং কমিটির ফোররানার, এই কোয়েশ্চেন সুভাষচন্দ্র বোস উত্তর হবে। চলে গেলাম 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নতে কি বলছে, হু অ্যাপয়েন্টস দ্য ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ। ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ, বলা বাহুল্য যে নীতি আয়োগের চেয়ারপারসন আমরা কাকে জানি, নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছেন প্রাইম মিনিস্টার, এক্স অফিসিও পোস্ট, তাই তো। প্রাইম মিনিস্টার অ্যাজ আ চেয়ারম্যান হ্যাজ দ্য ডিসক্রিশন টু অ্যাপয়েন্ট দ্য ভাইস চেয়ারপারসন। সেই কারণের জন্যই আমরা এখানে আনসার নিয়ে নিলাম অপশন এ, প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করছেন ভাইস চেয়ারপারসনকে। তো এই জায়গাতে একটুখানি মনে রাখি যে এই ভাইস চেয়ারপারসন এখন কে রয়েছেন, প্রেজেন্টলি এখন রয়েছেন অশোক কুমার লাহিড়ী। অশোক কুমার লাহিড়ী মার্চ মাস 2026 সালেতে উনি জয়েন করলেন অ্যাজ আ ভাইস চেয়ারপারসন। অলরাইট, চলো, ওনার আগে যিনি ছিলেন তিনি ছিলেন সুমন বেরি। তো সুমন বেরির জায়গায় এখন এসেছেন অশোক কুমার লাহিড়ী। চলে গেলাম পরবর্তী প্রশ্ন, বলছে which institution launched পোষণ জ্ঞান, a national digital repository on health and nutrition। পোষণ জ্ঞান এটা একটা ডিজিটাল রিপোজিটরি যেখানেতে আমরা দেশের সমস্ত লোকেদের হেলথ এবং নিউট্রিশন স্ট্যাটাস সম্বন্ধে একটা ডেটাকে স্টোর করছি এবং সেটাকে ভবিষ্যতে গভর্নমেন্টের পলিসি মেকিংয়ের জন্য ব্যবহার করছি। তো এই অনলাইন ইনিশিয়েটিভটা এখানে কোন অর্গানাইজেশন নিয়েছে প্রশ্ন করেছে। এটা একটুখানি জেনে রাখতে হবে জিকের মতো করে, এটা বোঝার জিনিস নয়, এটা একটা ইনফরমেশন, সেই জন্য এটা জানা দরকার। এটা এই ইনিশিয়েটিভটা নিয়েছে নীতি আয়োগ। কেমন, তাহলে 11 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে গেল নীতি আয়োগ। অলরাইট, চলো, পোষণ জ্ঞান এই ইনিশিয়েটিভটা নিয়েছে নীতি আয়োগ। চলো চলে যাই এবার পরবর্তী 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেনে বলেছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা ইজ আ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ হুইচ মিনিস্ট্রি। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা নামটা শুনে একটা আইডিয়া পাচ্ছ যে কৃষি সিঞ্চয়ী মানে হচ্ছে সিঞ্চয়ী মানে সিঞ্চন মানে ইরিগেশন, এটার সাথে যুক্ত, ইরিগেশনের সাথে যুক্ত যোজনা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এটা এখন কোন মিনিস্ট্রির আন্ডারে অপারেট করছে? ইরিগেশন মানে হচ্ছে এটা একটা ওয়াটার রিসোর্সের সাথে যুক্ত, সেই কারণের জন্যই মিনিস্ট্রি অফ জল শক্তি, মিনিস্ট্রি অফ জল শক্তি এই মিনিস্ট্রির আন্ডারে এই স্কিমটা অপারেট করছে। কৃষি সিঞ্চয়ী যোজনা পার ড্রপ মোর ক্রপ এই থিম লাইনের ওপরে এই স্কিমটা অপারেট করে। এটা একটা মাইক্রো ইরিগেশন স্কিম এবং এই মিনিস্ট্রি অফ জল শক্তি এটা এই মিনিস্ট্রির আন্ডারে এটা রয়েছে। অলরাইট, তাহলে বুঝতে পারলে যে স্কিমটার সম্বন্ধে আমাদেরকে একটুখানি জানতে হবে। চলে গেলাম এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন, বলছে which of the following year is known as watershed for Indian economy। watershed for Indian economy কথাটার মানে কি? বাংলায় যদি আমরা বলি তাহলে watershed কথাটার মানে হচ্ছে, বাংলায় বললে ওয়াটারশেড কথাটার মানে হচ্ছে জলবিভাজিকা। জলবিভাজিকা মানে আগে জল একভাবে প্রবাহিত হচ্ছিল, একটা বিভাজন তৈরি হওয়ার ফলে জল আরেকভাবে প্রবাহিত হচ্ছে।
এই যে জলের প্রবাহের মধ্যে একটা উচ্চতাগত বলো বা একটা প্রবাহের প্রকৃতিগতভাবে বলো একটা পার্থক্য তৈরি হচ্ছে, সেই পার্থক্যকে আমরা বলি জলবিভাজন। ইকোনমিক্সে এই কথাটা কিসের পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হয়? ইকোনমিক্সে এই কথাটা ব্যবহার করা হয় যে কোন অর্থনীতি, স্বাধীনতার পর থেকে অর্থনীতি যখন একটা নির্দিষ্ট গতিতে চলেছে, তারপরে কোন ঘটনাটা ঘটেছে যার ফলে অর্থনীতি চলে তোছে কিন্তু সেই চলার প্রকৃতির মধ্যে, বয়ে চলার মধ্যে একটা পার্থক্য এসেছে। এটা যদি আমাদের জিজ্ঞাসা করে তাহলে আমি আশা করব প্রত্যেকেই এটা আইডেন্টিফাই করতে পারবে যে এই ঘটনাটা ঘটেছে কবে। সেটা হচ্ছে 1991-এ। 1991-এতে যেটা ঘটলো সেটা হচ্ছে ইকোনমিক রিফর্ম। এই ইকোনমিক রিফর্মের ফলে 1991-এর আগে ইকোনমি সোশ্যালিস্টিক পাথ ফলো করছিল, 91-এর পরে ইকোনমি ক্যাপিটালিস্টিক বা বলতে পারো মার্কেট ওরিয়েন্টেড পাথ ফলো করলো। সেই যে চেঞ্জেসটা 1991-এতে হলো, সেই জন্য আমরা 91-এর সাথে এই ওয়াটারশেডকে রিলেট করতে পারি। চলে যাই এবার 14 নম্বর কোয়েশ্চেন। ইয়েস, অর্ক একদম ঠিক বলেছো, আফটার এলপিজি। নেক্সট এবার চলে যাই, দ্য মিনিমাম পেড আপ ইকুইটি ক্যাপিটাল ফর স্মল ফাইন্যান্স ব্যাংক। তোমরা এই স্মল ফাইন্যান্স ব্যাংক এখন চারপাশে মাঝে মাঝে দেখতে পাবে, উজ্জয়িনী স্মল ফাইন্যান্স ব্যাংক, জন স্মল ফাইন্যান্স ব্যাংক, কেমন? তো এই যে স্মল ফাইন্যান্স ব্যাংক নামটা শুনলেই বুঝতে পারা যায় যে এই ব্যাংকগুলোর সাইজ খুব একটা বড় নয়, ছোট ছোট অ্যামাউন্টের লোন এরা প্রোভাইড করে। এই ধরনের লোন প্রোভাইড করারই উদ্দেশ্যে এই ধরনের ব্যাংককে তৈরি করা হয়েছে। এই ব্যাংকগুলো মিনিমাম কত পেড আপ ক্যাপিটাল মেনটেন করতে হয়? সেটা হচ্ছে 200 crore। আগে এটা 100 crore ছিল, পরবর্তীকালে এটাকে বাড়িয়ে 200 crore করা হয়েছে। তো এই স্মল ফাইন্যান্স ব্যাংক কনসেপ্ট অ্যাকচুয়ালি দিয়েছিলেন উষা থোরাট কমিটির রেকমেন্ডেশনস, গাইডলাইন উষা থোরাট কমিটির দেওয়া। অলরাইট, এরই সাথে আরেকটা ব্যাংকের কথা আমরা বলি, পেমেন্ট ব্যাংক, সেটা নচিকেত মোর কমিটির দেওয়া। চলে যাই এবার 15 নম্বর কোয়েশ্চেন। 15 নম্বর কোয়েশ্চেনে বলছে মানি মার্কেট সিকিউরিটিজ আর আমরা জানি যে ফাইন্যান্সিয়াল মার্কেট দুটো ধরনের হয়, একটা ক্যাপিটাল মার্কেট আর একটা মানি মার্কেট। মানি মার্কেট কথাটার মানেটা কি? মানি মার্কেট মানে যে মার্কেটেতে টাকার লেনদেন হবে, অর্থাৎ এই টাকাটা কোনো রকম সম্পত্তি তৈরি করার জন্য দীর্ঘমেয়াদে বিনিয়োগ হবে না, এটা জাস্ট একটা লিকুইড ক্যাশ টাকার দরকারকে মেটাবে। এই যে লিকুইড ক্যাশ টাকার দরকারকে মেটাবে, সেইটার জন্যই আমাদেরকে এখানে জানতে হবে যে মানি মার্কেট নেচার ওয়াইজ খুবই লিকুইড হয় এবং যেহেতু এটা শর্ট টার্ম রিকোয়ারমেন্টকে ফুলফিল করে, সেই জন্য এটা শর্ট টার্ম অ্যান্ড ভেরি লিকুইড হিসেবেও কনসিডার হয়। অলরাইট, চলো 16 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। Which ministry of the government of India drafted, মাথায় রাখবে, drafted the Goods and Service Tax Act 2017? এই যে অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী মনে রাখো 1 জুলাই 2017-এ জিএসটি লঞ্চ করেছিল। এই জন্য 1 জুলাইকে আমরা অনেক সময় জিএসটি ডেও বলে থাকি। তো এই জায়গা থেকে তোমরা একটুখানি বাফার হয়ে গেছো, আমি বুঝতে পারছি। ইয়েস, ক্যাপিটাল মার্কেট লং টার্ম, একদম পম্পা ঠিক বলেছো। তো এই জায়গাতে বলছে ড্রাফটেড দ্য গুডস অ্যান্ড সার্ভিস, সেইটার পরিপ্রেক্ষিতে বলছে কোন মিনিস্ট্রি ড্রাফটটাকে ফর্মুলেট করেছে? মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস। ওকে, এটা যদিও এই অ্যাক্টটাকে পার্লামেন্টে পেশ করেছিলেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি, কিন্তু যখন আমাদের এখানে ড্রাফট করার কথা বলা হচ্ছে আমরা মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের কথা বলবো। 17 নম্বর কোয়েশ্চেনে বলছে which of the following is not a part of ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট কথাটার মানে হচ্ছে, আমি সহজ করে বললে, সরকার যে সোর্স থেকে এককালীন অনেকটা টাকা রোজগার করবে, সেগুলো হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। সরকার ধরো আগে কাউকে লোন দিয়েছিল, সেই লোনের টাকাটা ফেরত এলো, তাহলে এককালীন টাকাটা ফেরত আসবে। সরকার ধার নিলেও এককালীন একটা টাকা পাবে, রাইট? বা ধরা যাক সরকার ডিসইনভেস্টমেন্ট করলো, সরকারের কোনো একটা অ্যাসেট বা কোম্পানি শেয়ার সেল আউট করলো, তখন সেখানেও দেখবে এককালীন টাকাটা পাবে। কিন্তু তুমি খেয়াল করো তো, ট্যাক্স, এটা তো সরকার আমাদের কাছ থেকে প্রত্যেক বছর নেয়, আমরা তো এই ট্যাক্স নিয়মিত দিই, সুতরাং এটা এককালীন রোজগার নয়, রাদার এটা একটা রেগুলার সোর্স অফ ইনকাম। আমাদের প্রশ্ন করেছে নট আ পার্ট, সেই জন্য আমাদের এখানে আনসার হয়ে গেল ট্যাক্স। অলরাইট, ইয়েস, 17 কোয়েশ্চেনের উত্তর আমি এখানে দেখতে পাচ্ছি। যারা
এ আনসার করবে 17, কারেক্ট আনসার করবে। অল রাইট, চলে যাই এবার 18 নম্বর কোয়েশ্চেন। 18 নম্বর কোয়েশ্চেনে বলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার টু প্রিন্ট কারেন্সি অফ কত, ম্যাক্সিমাম কত রুপির ডিনোমিনেশনস অবধি আমরা এখানে ছাপাতে পারবো। আরবিআই তো কারেন্সি ছাপায় আমরা জানি, সর্বোচ্চ কত ডিনোমিনেশন অবধি ছাপাতে পারবো সেটা হচ্ছে ₹10,000। অলরাইট, আর এটা যদি কখনো আমাদের কয়েনের ক্ষেত্রে জিজ্ঞাসা করে তখন আমরা এটা 1000 এর কথা বলতে পারি। চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেনে। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, দেখতে পাচ্ছ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ জমিকে বন্ধক রেখে লোন নেওয়া। ইনফ্যাক্ট বলা যায় এই ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের আগে নামই ছিল ল্যান্ড মর্টগেজ ব্যাংক। এই যে ল্যান্ড মর্টগেজ ব্যাংক, এটা কার পার্ট জিজ্ঞাসা করেছে। প্রসঙ্গে বলে রাখি, জমি মর্টগেজ নিয়ে যখন কেউ লোন নেবে স্বাভাবিকভাবেই সে অল্প মেয়াদে লোন তো নেবে না, সে নেবে লং টার্ম লোন। অলরাইট, আর এই লং টার্ম লোন ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক যে উইংয়ের আন্ডারে দেয় সেটা হলো কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার। কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারে আমরা শর্ট টার্মে যে লোনগুলো দেওয়া হয়, খেয়াল রাখবে সেটা অ্যাকচুয়ালি 3টে টায়ারে অপারেট করে: স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অ্যান্ড প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। কিন্তু ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক লং টার্ম কোঅপারেটিভ ব্যাংকের উইং হিসেবে কাজ করে থাকে। সেই জন্য 19 নম্বর প্রশ্নের উত্তর আমরা নিয়ে নিলাম দিল্লি। অলরাইট, অনেকেই কারেক্ট আনসার করেছো। চলে যাচ্ছি এবার আমাদের 20 নম্বর কোয়েশ্চেনে। 20 নম্বর কোয়েশ্চেনে বলছে ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, সহজ ভাষাতে ইনকাম ট্যাক্স, আমরা তার ব্যতিক্রমে যেহেতু দেখতে পাই এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অন্য কেউ নেয়, সেই জন্য এটাকে আমরা একবারে বলেছি নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। এই নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সটা কার সোর্স অফ ইনকাম বা কে চাপায়, কে ভোগ করে, সেইটা একটু জানতে হবে। নর্মালি ইনকাম ট্যাক্স কত রেটে নেওয়া হবে এটার রেটটা ডিসাইড করে কে? সেন্টার। সুতরাং লেভিড বাই সেন্টার। কিন্তু মনে রাখতে হবে যে ইনকাম ট্যাক্স একটা শেয়ারেবল ট্যাক্স। শেয়ারেবল ট্যাক্স বলেই এটা শেয়ার্ড উইথ দ্য স্টেটস, সেই জন্যই এখানে আমরা আনসারটা নিয়ে নিলাম দিল্লি। এই প্রসঙ্গে মনে রাখো যে বিগত বছরে কোন ট্যাক্স থেকে সরকারের সবথেকে বেশি রোজগার হয়েছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। হাইয়েস্ট সোর্স অফ ট্যাক্স রেভিনিউ, হাইয়েস্ট সোর্স অফ ট্যাক্স রেভিনিউ। অলরাইট, চলো 21 নম্বর কোয়েশ্চেন যেটা বলছে সেটাতে চলে এলাম। সেন্টার ইজ প্রেসড and then divided. All right, yes. তারপরে বলছে the new industrial policy in India was announced in 2 phases. ওকে, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আগে তো আমরা এটা বার করি যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি কত সালে অ্যানাউন্স হয়েছিল। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আর নিউ ইকোনমিক পলিসি একই ঘটনাকে রিপ্রেজেন্ট করে। ইকোনমিক পলিসি পুরো অর্থনীতির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি শুধু শিল্পক্ষেত্রে। তো এই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যানাউন্স হলো 1991-এ। তাহলে 1991-এতে 2টো ফেজে এটা লঞ্চ করেছে। তার মানে অপশন এ হবার উপায় নেই, রাইট? আচ্ছা, অপশন ডি হবার উপায় নেই। অপশন বি আর সি এখানে পড়ে রয়েছে, যেখানে 2টো অপশন সি 91 দেওয়া রয়েছে। এক্ষেত্রে তোমাকে অ্যাটলিস্ট একটা জানতে হবে, তুমি যদি দ্বিতীয়টা নাও জানো তাহলেও পেরে যাবে। সেটা হচ্ছে প্রথম নিউ ইকোনমিক পলিসি অ্যানাউন্স হয়েছিল 24 জুলাই 1991, এবং অটোমেটিক্যালি তুমি যদি একটা ডেটও জানো তাহলে এই একটা ডেট এই একটা অপশনসেই রয়েছে। একদম 21-এর উত্তরটা সেই জন্য হয়ে গেল 21-এর উত্তরটা সেই জন্য হয়ে গেল সি। রাইট রূপাই, এখানে ভালো আনসার করেছো। চলো নেক্সট 22 নম্বর কোয়েশ্চেনে চলে গেলাম। বলছে দ্য পলিসি অফ ডিসইনভেস্টমেন্ট অফ ইকুইটি ক্যাপিটাল অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ইজ মেনলি ইন্টেন্ডেড টু। প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট কাকে বলে। ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিলগ্নিকরণ, অর্থাৎ সরকার যখন তার মালিকানা অধীনস্থ একটা সংস্থার একটা অংশকে, একটা পোর্শন, একটা শেয়ারকে প্রাইভেট কোম্পানির হাতে ছেড়ে দেয়, তখন আমরা সেই ঘটনাকে বলি ডিসইনভেস্টমেন্ট। এটাকে করলে কি হয়, প্রাইভেট কোম্পানির হাতে ছেড়ে দেওয়া মানে প্রাইভেট কোম্পানিকে বিক্রি করে দিলাম। যদি সরকার তার মালিকানায় থাকা একটা কোম্পানির অংশকে প্রাইভেট কোম্পানির হাতে বিক্রি করে দেয়, সরকারের সেখান থেকে এক লপ্তে অনেকটা টাকা রোজগার হয়। তার মানে ডিসইনভেস্টমেন্ট গভর্নমেন্টের একটা
সোর্স অফ ইনকাম হিসেবে কাজ করে। তাহলে সেই সোর্স অফ ইনকাম হিসেবে এটা যখন কাজ করে তখন অটোমেটিক্যালি বুঝতে পারছো যে এটার মেন ইন্টেনশন হচ্ছে একটা ইনকাম সোর্স তৈরি করা। এইবার একটুখানি পড়ে তোমরা আনসারটা চেষ্টা করতে পারো। 22 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে ভেরি গুড, সুচরিতা উত্তর করেছে দেখতে পাচ্ছি, নাইস নাইস, একদম সবাই প্রত্যেকে ধরেছো। বাজেটারি সাপোর্ট এখানে প্রোভাইড হবে, রিডিউস দ্য বার্ডেন। সরকারকে বাজেটেতে সাপোর্ট প্রোভাইড করার জন্য ডিসইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা আসে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। চলে গেলাম 22 নম্বর থেকে পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে 23 নম্বর প্রশ্ন। বলছে দ্য টার্ম ন্যাশনাল ইনকাম রিপ্রেজেন্টস, ন্যাশনাল ইনকাম কাকে রিপ্রেজেন্ট করে? এটা আমাদের পুরো মুখস্থ করে যেতে হবে যে ন্যাশনাল ইনকাম মানে হলো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এইটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এবার তোমাকে এই চারটে অপশনস থেকে বার করতে হবে যে কোনটা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টকে রিপ্রেজেন্ট করে। খেয়াল করো, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন করলে এটা আমাদের দিচ্ছে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, সুতরাং এটা হলো না। জিএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা অ্যাকচুয়ালি কোনো ফর্মেই আমরা এটাকে ডিফাইন করতে পারবো না, বিকজ আমরা নর্মালি জানি যে জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এখানে জিএনপি প্লাস বলেছে, সুতরাং সেটাকে আমরা ডিফাইনই করতে পারবো না। সিতে বলেছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। ভেরি গুড, এখানে ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি যেটা করেছে সেটাকে আমরা অল্টারনেটিভলি বলতে পারবো এইভাবে, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন, প্রথমটা করে তুমি পাও এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। এই এনএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে মাইনাস করতে বলা আছে এই প্রথমে, সুতরাং মাইনাস করছো ট্যাক্স, আর এদিকে বলছে প্লাস সাবসিডি। তার মানে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স মাইনাস সাবসিডি, যদি আমি এটাকে ব্র্যাকেটে পুরে দিই, রাইট? তো সেইটার রেফারেন্সেতেই এক্ষেত্রে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনআইটি হয়ে গেল। এবার এই যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকে আমরা অল্টারনেটিভলি লিখতে পারবো এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। তুমি খেয়াল করে দেখো এখানেও এনএনপি অ্যাট মার্কেট প্রাইস ওইখানটা থেকে ব্যাক করি। Current. এটাতে আমরা ছিলাম না, 22-এ থাকবো। অলরাইট, আমি নিয়ে নিচ্ছি এটাতে বেশ ঠিক আছে। অয়ন আমার এই প্রবলেমটা সলভ করে দিয়ে গেল। আমরা যেখানে ছিলাম সেখান থেকে বলি, তাহলে এই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। আমরা যদি অপশন ডিটার দিকে তাকাই, টেকনিক্যালি এটা থেকেই আমাদের বেরোচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। সেই জন্য আমরা এখানে আনসার করলাম অপশন দিল্লি। যারা যারা কোয়েশ্চেন নাম্বার 23-তে কনফিউশনস রয়েছে তাদের তার মানে ক্যালকুলেশনে কোথাও প্রবলেম হচ্ছে। অলরাইট, দিল্লি নয়, সরি, এইটা আনসার সি, রাইট। তাহলে এটা থেকে যখন আমাদের আনসার বেরিয়ে গেল তাহলে আর আমাদের এগোতে হবে না। চলো পরেরটায় চলে যাই। এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফলস আন্ডার, একটুখানি ফলো করো এবং কোয়েশ্চেনটা নিয়ে এগোতে থাকো। এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফলস আন্ডার কোন ক্যাটাগরির মধ্যে অ্যাকচুয়ালি এই
কোয়েশ্চেনটা পড়বে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের রেফারেন্সে আমরা জানি যে একটা সময় এক্সপেন্ডিচারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতাম, প্ল্যান্ড এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। এখন মানে পরবর্তীকালে যখন বাজেটকে আমরা নতুন করে ডিফাইন করেছি তখন ওই এক্সপেন্ডিচারের নেচারটাকে আমরা পাল্টেছি। এখন আমরা এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারে ক্লাসিফাই করি, কিন্তু যখন পাবলিক এক্সপেন্ডিচার বলছে এটা যেহেতু প্ল্যানিং এর অ্যাসোসিয়েশনসে হচ্ছে না, সেই কারণের জন্য রেগুলার এক্সপেন্ডিচারকে আমরা সবসময় রাখতাম নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে। কিন্তু মনে রাখো এখন এই প্ল্যান্ড এবং নন প্ল্যান্ডের ক্লাসিফিকেশনটাকে মুছে দেওয়া হয়েছে, প্ল্যান্ড এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার মার্জড ইন ইউনিয়ন বাজেট 2017-18। এই যে মার্জারটা, এই মার্জারটা একটা সময়তে সি রঙ্গরাজন কমিটি রেকমেন্ড করেছিলেন। এই রেকমেন্ডেশনসকেই পরবর্তীকালে অ্যাডপ্ট করা হয়েছে 2017-18 বাজেটে। এটা করার আরও একটা কারণ হচ্ছে 2017 পরে 5 ইয়ার প্ল্যান গট অবসোলিট, 12 5 ইয়ার প্ল্যান 2017-তে শেষ হয়ে যাচ্ছে। যদি হিসেব করে দেখো তাহলে সেক্ষেত্রে এটা পারা যাবে। চলে এলাম 25 নম্বর কোয়েশ্চেনে, বলছে দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। সহজ প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে, আমরা প্রথম দিন থেকেই পড়ে আসছি মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডিরেক্ট ট্যাক্স। তার মানে এখানে বলছে মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের মধ্যে ডিফারেন্স, তাহলে মার্কেট প্রাইস মাইনাস তুমি ফ্যাক্টর কস্ট নিলে ডান দিকে তোমার কি পড়ে থাকছে নেট ইনডিরেক্ট ট্যাক্স। সেই জন্য আমরা এখানে আনসার কি করে নিলাম, আনসার করে নিলাম অপশন বি। তাহলে 25-এর উত্তর এখানে দেখতে পাচ্ছি ইয়েস, রাহুল, লখাই, পম্পা সবাই মোটামুটি কারেক্ট আনসার করেছো, রাইট। 25 নম্বর কোয়েশ্চেন্স আমরা করে ফেললাম, চলে এসেছি 26 নম্বর প্রশ্নতে। বলছে ইন্ডিয়া ইজ রিগার্ডেড অ্যাজ আ কান্ট্রি উইথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটার মানে কি? ডেমোগ্রাফি বা পপুলেশন অনুযায়ী যদি কোনো একটা দেশ অ্যাডভান্টেজ গেইন করে তখন আমরা সেই অ্যাডভান্টেজটাকে বলি ডিভিডেন্ড। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটার মানে হচ্ছে পপুলেশনের নেচার অনুযায়ী যদি কোনো ইকোনমি অ্যাডভান্টেজ পায়। কিভাবে পাবে? যদি একটা দেশের টোটাল পপুলেশনে একটা বড় অংশ ওয়ার্কিং এজ বা ইউথ পপুলেশন হয়ে থাকে। সুতরাং এই ওয়ার্কিং এজ বা ইউথ পপুলেশন বললে আমরা কোন এজ গ্রুপটাকে ফলো করব? বলছে বিলো 15 ইয়ার্স, নট এট অল। তারপরে বলছে অ্যাবাভ 65 ইয়ার্স, এটাও নয়। তাহলে সেক্ষেত্রে ওয়ার্কিং এজ বা ইউথ পপুলেশন বললে এই 15 to 64 ইয়ার্সটাকে বোঝানো হবে। সুতরাং সেক্ষেত্রে আমরা আনসার নিয়ে নেব অপশন বম্বে। এই প্রশ্ন ইউপিএসসি প্রিলিমস, WBCS প্রিলিমস, WBCS মেন্স সব জায়গাতেই আমরা আসতে দেখেছি। খুবই রেলেভেন্ট একটা কোয়েশ্চেন। ইন্ডিয়ান ইকোনমিতে যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বেশি দেখতে পাওয়া যাচ্ছে সেই কারণের জন্য এটা খুবই রেলেভেন্ট। চলো পরেরটাতে চলে যাই, 27 নম্বর কোয়েশ্চেন। 27 নম্বর কোয়েশ্চেনে বলেছে which arrangement of the following would show the correct sequence of demographic transition? Demographic transition মানে আমরা বুঝতে পারি একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে যখন দেশের পপুলেশন প্যাটার্ন পাল্টায়। এই পপুলেশন প্যাটার্নটা কিসের মাধ্যমে পাল্টায়? না বার্থ রেট এবং ডেথ রেট, এই দুটো ফ্যাক্টরের মাধ্যমে পাল্টায়। একটা দেশ যখন আন্ডার ডেভেলপ সিচুয়েশনে থাকে তখন দেখতে পাওয়া যায় সেই দেশের বার্থ রেটটা খুব হাই হয়, তার কারণ সেক্ষেত্রে অ্যাওয়ারনেস কম থাকে। ডেথ রেটও খুব হাই হয়, তার কারণ সেখানে হেলথের কন্ডিশনও খুব উইক থাকে। কিন্তু দেশ যখন আস্তে আস্তে ডেভেলপড হতে থাকে তখন দেখতে পাওয়া যায় যে ডেথ রেটটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলেতে আসছে। তখন আমরা দেখতে পাবো বার্থ রেটটা হাই থাকলেও ডেথ রেট লো হয়ে গেছে। তার মানে এই যে হাই বার্থ রেট হাই ডেথ রেট, তারপরেতে আমরা পাচ্ছি হাই বার্থ রেট লো ডেথ রেট, এবং দেশ ডেভেলপ সিচুয়েশনে পৌঁছাবে যখন, তখন বার্থ রেট এবং ডেথ রেট দুটোকেই আমরা লো লেভেলে নিয়ে আসতে পারবো, পপুলেশন গ্রোথকে কন্ট্রোল করতে পারবো। তাহলে সেই জায়গা থেকে বুঝতে পারছো যে আমরা যদি এই ক্রোনোলজিটাতে অ্যাকচুয়ালি সাজাই তাহলে 1 3 2 এইটা হবে প্রপার অর্ডার। 1 3 2 হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশনের প্রপার অর্ডার। সেই কারণের জন্য আমরা এখানে আনসারটা নিয়ে নিলাম অপশন বম্বে। চলে এলাম আমাদের পরবর্তী কোয়েশ্চেন। বলছে আন্ডার মিনিমাম রিজার্ভ সিস্টেম RBI
as the sole authority of note issue is required to maintain assets worth not less than কত, অর্থাৎ মিনিমাম রিজার্ভ সিস্টেমেতে আরবিআই এর কাছে কত টাকার অ্যাসেট জমা রাখতে হয়। প্রত্যেকে একটুখানি চেষ্টা করে দেখতে পারো এটা কত টাকার অ্যাসেট হচ্ছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মিনিমাম রিজার্ভ সিস্টেম যেটা কিনা 1956-এ ইন্ট্রোডিউস হয়েছিল, সেখানেতে ওয়ান টাইম একটা ডিপোজিট জমা রেখে তার পরবর্তীকালে কন্টিনিউয়াসলি মানি প্রিন্টিংকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়। তো এই 1956-এ ওয়ান টাইম যে ডিপোজিটটা রাখা হয়েছিল সেটা ₹200 ক্রোড়ের, এবং এই 200 ক্রোড়ের মধ্যে মনে রাখতে হবে 115 ক্রোড়, এই কোয়েশ্চেন আমি ইউটিউবের প্ল্যাটফর্মে কতবার করিয়েছি, 115 ক্রোড় আমরা গোল্ডে এবং 85 ক্রোড় আমরা আদার অ্যাসেটসে মেনটেন করে থাকি। এই কনফিউশনটাই ক্রিয়েট করার জন্য অন্য অপশনসগুলোতে দেখো এই দুটো সংখ্যাকে রাখা হয়েছে, সেই জন্যই তোমরা এখানে আনসারটা করে নিলে সি। চলে যাচ্ছি এবার পরের প্রশ্নে, বলছি হু ইজ দ্য চেয়ারম্যান অফ জিএসটি কাউন্সিল। বলা বাহুল্য জিএসটি কাউন্সিল মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে তৈরি একটা সংস্থা। এই জিএসটি কাউন্সিল একটা কনস্টিটিউশনাল বডি, আর্টিকেল 279A-তে এই বডিটার কথা বলা আছে। আর্টিকেল 279-এ কনস্টিটিউশনাল বডির কথা বলা রয়েছে। এই বডিটার এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছেন ফাইন্যান্স মিনিস্টার। ওকে, তো এখনো পর্যন্ত আমরা এক্স অফিসিও চেয়ারম্যান জিএসটি কাউন্সিলের ফাইন্যান্স মিনিস্টারকেই পেয়েছি। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান কে, তাহলে তুমি বলতে পারবে যিনি প্রথম জিএসটিকে ইন্ট্রোডিউস করেছিলেন তিনি হলেন অরুণ জেটলি। আর বর্তমানে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে, তাহলে তুমি বলতে পারবে বর্তমানে যিনি ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। চলে যাই পরবর্তী কোয়েশ্চেনটাতে। এখানে খেয়াল করে দেখো কোয়েশ্চেনটাতে বলেছে আরবিআই হ্যাজ ইস্যুড দ্য কনসেপ্ট নোট অফ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি কবে ইন্ট্রোডিউস হয়েছে সেইটা এখানে জিজ্ঞাসা করেছে। খেয়াল করে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনটাতে সব কটাতেই 2022 দিয়ে দেওয়া রয়েছে। তো এই জায়গাটাতে তোমাকে একটুখানি কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে যে এই সিবিডিসি অরিজিনালি 7 অক্টোবর 2022-তে হোলসেল মার্কেটে প্রথম লঞ্চ করলো। হোলসেল মার্কেট মানে এটা সাধারণ মানুষরা প্রথমে ব্যবহার করতে পারেনি, এটা ব্যাংক টু মার্চেন্ট ব্যাংক, এই যে এরিয়াটা যেখানেতে একটা ব্যাংকের সাথে আর একটা ব্যাংকের সাথে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ট্রানজাকশনস হচ্ছে, সেই মার্কেটেতে প্রথম লঞ্চ করেছিল। এবং সিবিডিসি হচ্ছে সোজা কথায় ভাবো আরবিআই এর বানানো একটা ক্রিপ্টোকারেন্সি। আরবিআই যেহেতু বানিয়েছে এই ক্রিপ্টোকারেন্সিটাকে, সেই জন্য এটা একটা সেন্ট্রালাইজড কারেন্সি, সেই জন্যই এটার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এটা কিন্তু বিটকয়েনের মতোই এনক্রিপ্টেড, কিন্তু বিটকয়েন ডিসেন্ট্রালাইজড কারেন্সি, সিবিডিসি সেন্ট্রালাইজড কারেন্সি। দুটোই ব্লকচেন টেকনোলজি ফলো করে, দুটোই এনক্রিপ্টেড কারেন্সি। ওকে, তাহলে চলে এলাম আমরা এবার 30 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা করে ফেলেছি। চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নতে কি বলছে, হ্যাঁ মানে সব প্রশ্নের উত্তর পারতে হবে এরকমটাও নয়, যে প্রশ্ন পাচ্ছি না হোল্ড এবং প্রশ্নটার উত্তরটাকে ঠান্ডা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। 31 নম্বর প্রশ্নতে বলছে আরবিআই হ্যাজ আইডেন্টিফাইড হাউ মেনি ব্যাংকস for the phase-wise participation in the retail CBDC pilot project. রিটেল মার্কেটেতে যখন সিবিডিসি লঞ্চ করেছিল তখন কতগুলো ব্যাংক এটাতে পার্টিসিপেট করেছিল? আমরা দেখেছিলাম 8খানা ব্যাংক এখানে পার্টিসিপেট করেছিল। পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে আমরা লিডিং ব্যাংকগুলোকে পার্টিসিপেট করতে দেখেছি, ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক ইত্যাদি। প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে তুমি ইয়েস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, এইচডিএফসির মতো ব্যাংকগুলোকে দেখতে পাওয়া গেছে। আর ফরেন ব্যাংকগুলোর মধ্যে একটা ব্যাংকেই আমরা দেখতে পেয়েছি, সেটা হলো এইচএসবিসি। সুতরাং 8খানা ব্যাংক এক্ষেত্রে পার্টিসিপেট করছে। 32 নম্বর কোয়েশ্চেনে বলছে ব্যালেন্স অফ পেমেন্ট ইন উইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট। ব্যালেন্স অফ পেমেন্ট কথাটার মানেটা কি? ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ডে একটা দেশের ট্রেডের কি সিচুয়েশন, কি স্টেটাস, সেটা আমরা বলবো। তাহলে সেটার রেফারেন্সে তুমি মাথায় রাখো যে ফ্লো কনসেপ্ট যেটা,
সেটা আমাদেরকে যে ডেটাটা দেয় সেটা একটা পিরিয়ড অফ টাইমের। অন দ্য আদার হ্যান্ড স্টক কনসেপ্ট যেটা, সেটা আমাদেরকে যে ডেটাটা দেয় সেটা একটা পয়েন্ট অফ টাইমে। সেদিক থেকে আশা করি বুঝতেই পারছো, ব্যালেন্স অফ পেমেন্ট বিগত 1 মাস, 1 বছর, 6 মাসের ট্রেডের যে রিপোর্ট সেটা দেয়। সেই জন্য এক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা ফ্লো কনসেপ্ট বলছি। ওকে না, এটা কখনোই বোথ হতে পারে না, সেই বদ অভ্যেস রয়ে গেছে যে বোথ থাকলেই বোথ উত্তর করব। অ্যাট এ টাইম একটা ফ্লো এবং স্টক কিভাবে হবে? অ্যাট এ টাইম দিন এবং রাত। চলো 33 নম্বর কোয়েশ্চেনে চলে এলাম। 33 নম্বর কোয়েশ্চেনে বলেছে which transactions are recorded in the balance of account with a profit maximization motive, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কোন ট্রানজাকশনসগুলো প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য তৈরি হয়েছে, প্রফিট ম্যাক্সিমাইজেশনের উদ্দেশ্য নিয়ে কোন ট্রানজাকশনসগুলো হয়, যেগুলো মোটামুটি বলতে পারো ইন্ডিপেন্ডেন্ট ট্রানজাকশনস। একটা দেশের সাথে করতে গেলে ইন্ডিপেন্ডেন্টলি করা হয়, এটাকে কোনো রকম অ্যাডজাস্টমেন্টের জন্য করা হয় এমনটা নয়। আমরা অন্যান্য দেশের সাথে যে ট্রানজাকশনসগুলো করব, এক্সপোর্ট করব বা ইম্পোর্ট করব, সেটা প্রফিটের কথা মাথায় রেখেই করব, এবং সেই ট্রানজাকশনসগুলোকে আমরা নেচার ওয়াইজ বলবো অটোনোমাস ট্রানজাকশনস। এগুলোকে আমরা বলবো অটোনোমাস ট্রানজাকশনস। প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য করলে সেটাকে আমরা অটোনোমাস ট্রানজাকশনস বলবো। চলে এলাম নেক্সট, এরপরে 34 নম্বর কোয়েশ্চেনে অরেঞ্জ ইকোনমির কথা বলা রয়েছে। কি বলছে? বলছে অরেঞ্জ ইকোনমি রিকোয়ার্স হাউ মেনি প্রফেশনালস বাই 2030। অরেঞ্জ ইকোনমি মানেটাই হচ্ছে যেখানেতে আমরা ওভারঅল ডিজিটাল ক্রিয়েটার্স, ফাইন আর্টস, আর্টস, টেকনোলজি, গ্রাফিক্স, ভিডিও গ্রাফিক্সের কথা বলা হচ্ছে। এইগুলোর সাথে যুক্ত যে সেক্টর, আমরা সেই সেক্টরটাকে বলছি অরেঞ্জ ইকোনমি। তো এবারের বাজেটেতে এই অরেঞ্জ ইকোনমিতে জব ক্রিয়েশনের জন্য গভর্নমেন্ট একটা বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করতে চলেছে। যে সমস্ত অডিও ভিজুয়াল গ্রাফিক্সের কলেজগুলো রয়েছে সেখানে গভর্নমেন্ট ফান্ডিং প্রোভাইড করতে চলেছে। তো সেই বিষয়টার কথা মাথায় রেখেই বলছে কতজন অ্যাডিশনাল জব এই অরেঞ্জ ইকোনমি তৈরি করবে 2030 সালের মধ্যে। সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, এটা হলো 2 মিলিয়ন অ্যাডিশনাল জব এই অরেঞ্জ ইকোনমি তৈরি করবে। 2 মিলিয়ন অ্যাডিশনাল জব অরেঞ্জ ইকোনমি তৈরি করবে। অলরাইট, চলো 35 নম্বর কোয়েশ্চেন বলছে which of the following has been stated as sunrise opportunity। সানরাইজ অপরচুনিটি মানে খুব সহজ কথাতে বললে যে সমস্ত সেক্টরগুলো আগামী দিনে বা ভবিষ্যতের গুরুত্বকে ধরে রাখে, এটাকে আমরা বলছি ফিউচারিস্টিক অ্যাপ্রোচ। এটাকে আমরা বলছি ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, যেটা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা বাহুল্য, এআই এখন তোমার আমার জীবনেরও একটা দৈনন্দিন পাঠ হয়ে উঠেছে। জিওস্প্যাটিয়াল সিস্টেম অ্যান্ড ড্রোনস, একদমই এটার মাধ্যমে আমরা স্যাটেলাইটকে ব্যবহার করছি এবং ড্রোনের সাহায্যে আমরা লোকেশনস আইডেন্টিফাই করতে পারছি। সেমিকন্ডাক্টর অবশ্যই ইকোসিস্টেমের একটা পার্ট হয়ে উঠেছে। সেমিকন্ডাক্টরকেই প্রমোট করার জন্য এবারেও বাজেটে গভর্নমেন্ট সেকেন্ড ফেজ ইনিশিয়েটিভ নিয়েছে। তো এই সবকটাই অ্যাকচুয়ালি সানরাইজ অপরচুনিটির পার্ট। সেই জন্য আমরা আনসার নিয়ে নিলাম অল অফ দিস। অলরাইট, ডি। প্রত্যেকে যারা উত্তর করলে একদম ঠিক উত্তর করেছো। এরপরে আমরা চলে যাই, হ্যাঁ, what is the targeted level of disinvestment for the financial year 2026-27? 26-27 এই ইয়ারটাতে আমরা কত টাকা ডিসইনভেস্টমেন্ট থেকে রোজগার করব বলে টার্গেট করেছি, সেটা হচ্ছে 80,000 crore। 80,000 crore টার্গেট 2025-26-তেও আমাদের এরকম টার্গেট ছিল, কিন্তু সেটা খুব একটা ফুলফিল হয়নি। 17,000 crore কাছাকাছি গভর্নমেন্ট ডিসইনভেস্টমেন্ট থেকে রিসিভড আর্ন করতে পেরেছিল, এবং সেক্ষেত্রে মনে রাখো 26-27 এর জন্য এটা 80,000 crore। অলরাইট, পরেরটায় চলে গেলাম। পরের কোয়েশ্চেন, which state accounted for the highest share of total FDI equity inflow in 2025-26? একদম 2025-26 এ তুমি যদি নর্মাল ডেটাটা নাও বা নীতি আয়োগের একটা রিপোর্ট বেরোয় যেটাকে আমরা বলে থাকি এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স, সেই ডেটাটা নিলেও আমরা এক্ষেত্রে একই ইনফরমেশনস পাচ্ছি কোন রাজ্য সর্বোচ্চ
বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে পেরেছে সেটা হলো মহারাষ্ট্র। সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এসেছে কোন রাজ্যে, সেটার উত্তর করব আমরা এবার মহারাষ্ট্র। কেমন? নেক্সট চলে গেলাম কোয়েশ্চেন নাম্বার 38, বলছে কিষাণ ক্রেডিট কার্ড স্কিম। কিষাণ ক্রেডিট কার্ডের কথা আমরা সবাই জানি, কেসিসি প্রোভাইড অ্যাডিকুয়েট অ্যান্ড টাইমলি ক্রেডিট সাপোর্ট টু দ্য ফার্মার। হোয়াট ইজ দ্য কোল্যাটারাল ফ্রি লিমিট? অর্থাৎ বিনা জমি বা সম্পত্তি বন্ধক রেখে লোন, কোল্যাটারাল ফ্রি লিমিট ফর দ্য এগ্রিকালচারাল লোন। কেসিসির আন্ডারে বিনা জমি বন্ধক রেখে সর্বোচ্চ কত টাকার লোন নেওয়া যায়? এক্ষেত্রে একটা সময় পর্যন্ত সর্বোচ্চ লোন 1.5 লাখ টাকা পর্যন্ত নেওয়া যেত, কিন্তু 2025-26 বাজেটেতে গভর্নমেন্ট এটাকে এক্সটেন্ড করে 2 লাখ টাকা করেছে। সুতরাং এই 2 লাখ টাকা পর্যন্ত লোন বিনা জমি বন্ধক রেখে সর্বোচ্চ পরিমাণে কেসিসির আন্ডারে নেওয়া যাবে। অলরাইট, তাহলে চলো আচ্ছা জাস্ট মেনশন করে রাখি, কিষাণ ক্রেডিট কার্ড আমাদের দেশে লঞ্চ করেছিল 1998-এ। নেক্সট এবার আমরা চলে গেলাম 39 নম্বর কোয়েশ্চেনে। which initiative is the economic survey which initiative in the economic survey most likely to credit for significantly reducing the logistics cost and improving the national supply chain efficiency? কোয়েশ্চেনটা আমি ধরে নিলাম তুমি পারবে না বা তোমার জানা নেই, কিন্তু একটু ব্যবহার করো তো। সাপ্লাই চেইন এফিসিয়েন্সি কথাটার মানে কি? মানে হচ্ছে কাঁচামালের যোগানটাকে আরো এফিশিয়েন্ট করা, দ্রুততর করা, আরো পর্যাপ্ত করা। তার মানে আমাদের এখানে যেটা বাড়াতে হবে সেটা হচ্ছে একটা দেশের মোবিলিটি রেট, চলমানতা, মোবিলিটিকে ইমপ্রুভ করতে হবে। এই মোবিলিটিকে বাড়াতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে উন্নত মানের ট্রান্সপোর্ট সিস্টেম। এই ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উন্নত মানের রাস্তা, উন্নত মানের হাইওয়ে, উন্নত মানের কানেক্টিভিটি। তো সেই কানেক্টিভিটিকে প্রমোট করে কোনটা? তুমি এই ডেটাটা নিলেই কিন্তু উত্তর করতে পেরে যাবে। ইয়েস, এই তো 39-এর উত্তর এসে গেছে, পিএম গতিশক্তি, একদম। তাহলে সেই জায়গা থেকে আমরা আনসার করে নিলাম অপশন এ। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। What is the approximate share for the service sector in India's gross value added? এক্ষেত্রে দেখো খুব গ্রস নাম্বারগুলো দিয়ে দেওয়া রয়েছে, অ্যাপ্রক্সিমেট নাম্বার দেওয়া রয়েছে, সেই কারণের জন্য তুমি তোমার এস্টিমেশন কাজে লাগালেই পারবে। এক্স্যাক্ট ভ্যালু তুমি না জানলেও এক্ষেত্রে উত্তর পারবে। সার্ভিস সেক্টরের কথা বলেছে, প্রায় 50%-এর কাছাকাছি সার্ভিস সেক্টর কন্ট্রিবিউট করছে, এখন 51%-এর কাছাকাছি কন্ট্রিবিউট করছে। তোমার এখানে নিয়ারেস্ট অপশন যেটা রয়েছে সেই অনুযায়ী তুমি আনসার করে ফেলছো অপশন বম্বে 55%। বেসড অন অপশন, কারেক্ট আনসারের বিষয় নয়, অপশনেতে তোমাকে যেটা দিয়েছে তুমি সেটাই উত্তর করতে পারবে। চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন। which organization is responsible for implementing the export promotion mission? এক্সপোর্ট প্রমোশন মিশন মানেটা কি? মানে হচ্ছে এক্সপোর্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন অর্গানাইজেশন এখানেতে কাজ করছে? এটা হচ্ছে ডিজিএফটি, মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারেতে এক্সপোর্টকে এগিয়ে নিয়ে যাবার কাজ করছে ডিজিএফটি। অলরাইট, তো সেই রেফারেন্সে এখানে আরবিআই বা সেবির সাথে এটার তো কোনো সম্পর্ক নেই, কিন্তু এক্সপোর্টকে প্রমোট করার রেফারেন্সে ডিজিএফটি কাজ করবে। এক্সিম ব্যাংক এখানে কেন উত্তর হতে পারবে না? তার কারণ এটা ফাইন্যান্সিং এর কাজ করে, এটা আলাদা করে কোনো পলিসি মেকিং পাওয়ার রাখে না, ফাইন্যান্সিং এর কাজ করবে এক্সপোর্ট ইম্পোর্টকে, সেই জন্যই এক্ষেত্রে উত্তরটা ডিজিএফটি। চলে গেলাম পরবর্তী কোয়েশ্চেন। আরবিআই's কনজিউমার কনফিডেন্স সার্ভে ইজ কন্ডাক্টেড। এটা এই প্রসঙ্গে বলি, আরবিআই বেশ কয়েকটা ইন্ডেক্স বার করে, তার মধ্যে একটা এরকমই একটা রিপোর্ট বার করে কনজিউমার কনফিডেন্স সার্ভে। মানে হচ্ছে সাধারণ মানুষ টাকা খরচ করার ব্যাপারে কতটা আস্থাশীল। মানুষ টাকা খরচ কখন করতে পারে? যখন তার ভরসা আছে যে টাকাটা আমার সেভিংসে আছে সেটা আমার জন্য পর্যাপ্ত, যে পরিমাণ সুযোগ সুবিধা আমি সরকারের থেকে পাবো বা আমার সোসাইটি থেকে পাবো সেটা আমার জন্য পর্যাপ্ত, যে পরিমাণ ইন্স্যুরেন্স আমার কাছে আছে সেটা আমার জন্য পর্যাপ্ত। এই বিষয়গুলোকে সুনিশ্চিত করতে পারলে তবেই সাধারণ মানুষ কনজিউম করার ব্যাপারে আগ্রহ দেখায়, তাদের কনফিডেন্স দেখায়।
এই কনফিডেন্সের ব্যাপারটা আরবিআই যত ভালোভাবে অ্যাসেস করতে পারবে, আরবিআই তার পলিসি মেকিংয়ে, তার রেপো রেট, রিভার্স রেপো রেট ডিটারমিনেশনেতেও তত ভালো ভূমিকা নিতে পারবে। সেই রেফারেন্সেই এই সার্ভেটা করা হয় এবং এটার রিপোর্ট আরবিআই অ্যাকচুয়ালি বাই-মান্থলি বেসিসে প্রোভাইড করে। এই বাই-মান্থলি রিপোর্টটা টেকনিক্যালি হেল্প করে আরবিআইকে তার বাই-মান্থলি মানিটারি পলিসি ফর্মুলেশনেও, বাই-মান্থলি মানিটারি পলিসি ফর্মুলেশনেতেও সে এটা ব্যবহার করছে। চলে গেলাম 43 নম্বর কোয়েশ্চেন। Which of the following is not under the Ministry of MSME? MSME মানে কি? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা এমএসএমই। এমএসএমইর সাথে যুক্ত খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন বলা বাহুল্য, এনএসআইসি ইয়েস, কিন্তু অপশনস পড়লেই তুমি পারবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেতে যে 4টে অপশনস রয়েছে তার মধ্যে একটাই রয়েছে যেটা ইন্ডাস্ট্রির সাথে নয় বরং এগ্রিকালচারের সাথে যুক্ত। সেটা কে? সেটা নান আদার দ্যান নাবার্ড, তাই তো? সেই কারণের জন্য এক্ষেত্রে আমাদের 43 নম্বর কোয়েশ্চেনেতে আমরা নাবার্ডের কথা নেব। নাবার্ড অ্যাকচুয়ালি কার আন্ডারে অপারেট করবে? নাবার্ড অপারেট করবে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, এগ্রিকালচারের আন্ডারে, মনে রাখবো। তাহলে সেই কারণের জন্য নট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এমএসএমই বললে উত্তর অপশন দিল্লি হয়ে গেল। চলে গেলাম এবার 44 নম্বর কোয়েশ্চেন। 44 নম্বর কোয়েশ্চেনের রেফারেন্সে দেখো, গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স আর রিকগনাইজড আন্ডার। এই যে গিগ ওয়ার্কার বা প্ল্যাটফর্ম ওয়ার্কার, এরা কারা? সোজা কথায় তুমি যে দেখতে পাও যে ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, জোম্যাটো, এগুলো বিভিন্ন অ্যাপ ডেলিভারি কোম্পানি যারা আমাদের বিভিন্ন প্রোডাক্ট বাড়িতে পৌঁছে দেয়, ডোর স্টেপ সার্ভিস প্রোভাইড করে। তো এই কাজগুলো যারা করে তারা নেসেসারি নয় যে একটাই কোম্পানির সাথে তারা যুক্ত। এরা নেচার ওয়াইজ, মনে রাখো, দে অপারেট অ্যাজ ফ্রিল্যান্সার। এই কিছুদিন আগে তো একটা লোককে দেখলাম জোম্যাটোর বাক্স নিয়ে আর সুইগির টি শার্ট পরে ডেলিভারি দিতে বেরিয়েছে। তার মানে অ্যাট এ টাইম সে জোম্যাটোর অর্ডারও পিক আপ করছে, অ্যাট এ টাইম সে সুইগির অর্ডারও পিক আপ করছে। এই ফ্রিল্যান্সিং এর কাজটা অ্যাকচুয়ালি এই গিগ ওয়ার্কার যারা রয়েছে তারা করে। প্ল্যাটফর্ম ওয়ার্কার এখানে কেন বলা হচ্ছে এদের? তার কারণ এরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ডেলিভারির কাজ করে। এবার চলে আসি প্রশ্নটাতে। প্রশ্নটাতে বলছে যে এদেরকে রেকগনাইজ করা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি দেবার কথা বলা হয়েছে, এদেরকে ইন্স্যুরেন্স প্রোভাইড করার কথা বলা হয়েছে কোন আইনের আন্ডারে? এই যে কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020। গভর্নমেন্টের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যে মেডিক্লেম ফ্যাসিলিটিটা রয়েছে, সেই জন আরোগ্য যোজনার পার্ট করার কথা এই অ্যাক্টের মধ্যে বলা হয়েছে, যার মাধ্যমে এদের কিছু সোশ্যাল সিকিউরিটিকে আমরা সুনিশ্চিত করতে পারবো। তো এই হলো ওভারঅল জিনিস। নেক্সট চলে যাই কোয়েশ্চেন নাম্বার 45। PM Janman scheme was launched mainly for the welfare of, রাইট? এই PM Janman এই স্কিমটা 2023 সালে লঞ্চ হয়েছে মূলত পিভিটিজি গ্রুপের ওভারঅল এম্পাওয়ারমেন্টের জন্য। এই পিভিটিজি গ্রুপ, এটার মধ্যে বলতে পারো প্রায় 75 পিভিটিজি গ্রুপ এখানে কভার হচ্ছে এবং এই স্কিমটার আন্ডারেতে আমরা 19 মিনিস্ট্রিজ, 9টা মিনিস্ট্রিকে কাজ করতে দেখব। এটার আন্ডারেতে কেন 9টা মিনিস্ট্রি? তুমি এটার মধ্যে দেখতে পাবে রোড কনস্ট্রাকশনের কথা বলা আছে, মানে মিনিস্ট্রি অফ রোড ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট। এছাড়া তোমার পাক্কা রোড কনস্ট্রাকশনের কথা বলা আছে, হাউজিং কনস্ট্রাকশনের কথা বলা আছে, স্কুল এডুকেশনসের কথা বলা আছে। তো এই পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য বা ট্রাইবাল গ্রুপের এম্পাওয়ারমেন্টের জন্য এই স্কিমটা গভর্নমেন্ট লঞ্চ করেছে। আমাদের দেশের অল টুগেদার 18টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে আমরা এটা দেখব। সেই জন্য এখানে আনসার হয়ে গেল অপশন সি। চলে গেলাম কোয়েশ্চেন নাম্বার 46-এ। কোয়েশ্চেন নাম্বার 46-এ বলছে জিএসটি কালেকশন ডিউরিং 2024-25, এক্ষেত্রে আমাদের 24-25 22.08 লাখ ক্রোর ইজ দ্য নিয়ারেস্ট আনসার। এটা আমি বলবো প্রত্যেকেই ডেটাটা একটু মুখস্থ করে যেতে। অলরাইট, তো মোটামুটি বলতে পারো যে 2025-26, 24-25 আর 25-26-এ
জিএসটি কালেকশনের গ্রোথ রেট অ্যারাউন্ড 7.1%। এই জিএসটি কালেকশনের পদ্ধতিটা যত বেশি র্যাশনালাইজ হচ্ছে তত বেশি এফিসিয়েন্সি বাড়ছে, এবং লাস্ট টাইম জিএসটি র্যাশনালাইজ হবার পরেও গভর্নমেন্ট জিএসটি রেটটাকে কমানোর পরেও যেহেতু কালেকশন আরও অনেক বেশি ইনক্লুসিভ হয়েছে, কম্প্রিহেন্সিভ হয়েছে, গভর্নমেন্টের জিএসটি কালেকশন উত্তরোত্তর ইমপ্রুভ করছে। চলে এলাম এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 47। সিলভার ইকোনমি প্রাইমারিলি ফোকাসেস অন। আগে একটা আমরা অরেঞ্জ ইকোনমি পড়লাম, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সিলভার ইকোনমি। তো এই যে জায়গাটা সিলভার ইকোনমি, সেখানেতে দেখো এখানে দেওয়া রয়েছে চারটে এখানেতে সেক্টরের কথা বলছে, তার মধ্যে দেওয়া রয়েছে এল্ডারলি পপুলেশন। এল্ডারলি পপুলেশন সহজ, ইয়েস ইয়েস সহজ। আমি কি এটা 19 করেছি কোনোভাবে? ও বলছে ইয়েস, তাই তো। এবার ঠিক আছে, এবার চলে এসো। তাহলে এই যে এল্ডারলি পপুলেশন, এটা অ্যাকচুয়ালি সিলভার ইকোনমির পার্ট হিসেবে কনসিডার করা হচ্ছে। সিলভার ইকোনমি যেহেতু দেশে একটা দেশ যত ডেভেলপড হচ্ছে সেখানে মানে এল্ডারলি পপুলেশনের পার্সেন্টেজটা বাড়ছে। তুমি যদি জাপানের মতো দেশে নাও, সেখানেতে একটা বড় পপুলেশন, 70%-এর ওপরের পপুলেশন এখন ওল্ড এজ পপুলেশন, কিন্তু তারা যথেষ্ট প্রোডাক্টিভ, ফিট এবং তারা ইকোনমিতে কন্ট্রিবিউটও করছে। সেই কারণের জন্য এই এল্ডারলি পপুলেশনের কন্ট্রিবিউশনকে আইডেন্টিফাই করার জন্য এটাকে সিলভার ইকোনমি হিসেবে নাম দেওয়া হচ্ছে। চলে এলাম পরবর্তী কোয়েশ্চেন, বলছে মিউল হান্টার এআই হ্যাজ বিন ডেভেলপড বাই। মিউল হান্টার একটা পার্টিকুলার এআই যেটা বিভিন্ন বলতে পারো ডিপোজিটার্স যারা, তারা কোনো ফ্রডিউলেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছে কিনা, সেই ফ্রডিউলেন্ট অ্যাক্টিভিটিগুলোকে এআই এর মাধ্যমে আইডেন্টিফাই করার জন্য এই এআইটাকে তৈরি করা হয়েছে। এটাকে তৈরি করেছে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব। রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব আরবিআই এরই একটা সাবসিডিয়ারি বডি, 2022 সালে তৈরি হয়েছিল, যারা এই এআইটা তৈরি করেছে এই ফর্জারি বা ফ্রডিউলেন্ট ট্রানজাকশনসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। অলরাইট, তাহলে 48-এর কোয়েশ্চেনটার উত্তর পেয়ে গেলাম। চলে যাই 49। উইচ কান্ট্রি প্রপোজ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাকচুয়ালি আমরা তৈরি হতে দেখেছি 6th ব্রিক্স সামিটেতে। 6 ব্রিক্স সামিটেতে তৈরি হয়েছিল 2015 সালে। ব্রিক্স সামিটেতে তৈরি হয় ব্রাজিলের ফোর্টালেজাতে। এই ব্রিক্স সামিটটাতে প্রথম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয়, কিন্তু এই ব্যাংকটা তৈরি করার কথা প্রথম উত্থাপন হয় 4th ব্রিক্স সামিটে। এবং এই 4th ব্রিক্স সামিটে প্রথম যে দেশটা এটার প্রস্তাবনা দেয় সে হলো আমাদেরই দেশ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ারই উদ্যোগেতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করা হয়েছিল। এটার প্রস্তাব দেওয়া হয়েছে 4th সামিটে এবং ব্রিক্স ব্যাংকটা তৈরি হয়েছে শেষ পর্যন্ত 6th ব্রিক্স সামিটে। চলে এলাম আমাদের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 50। ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকে প্রশ্ন রয়েছে আবিদ হুসেন কমিটি। অনেকে নাম শুনে থাকবে, এই আবিদ হুসেন কমিটি কিসের সাথে রিলেটেড? দেখতে পাচ্ছ আবিদ হুসেন কমিটি অপশনসে ট্যাক্স রিফর্মের কথা, গভর্নমেন্ট প্রজেক্টের কথা বলা রয়েছে, কিন্তু এই আবিদ হোসেন কমিটি আমাদেরকে স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে ডিফাইন করার জন্য গাইডলাইন প্রোভাইড করেছিলেন এবং উনি বলেছিলেন কিভাবে এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে আমরা রিফর্ম করতে পারবো, কিভাবে এটার মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেশনকে এক্সপ্যান্ড করতে পারবো। তো সেই জন্য আবিদ হোসেন কমিটি অ্যাকচুয়ালি স্মল স্কেল ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত। এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিটা পরবর্তীকালে আমরা এখন মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ হিসেবে চিনি, এমএসএমই সেক্টর হিসেবে চিনি। অলরাইট, চলো তাহলে এই গেল আমাদের আজকের 50টা কোয়েশ্চেন। আপাতত এই 50টা কোয়েশ্চেন্স আমার তরফ থেকে রইল সমস্ত এক্সপ্লেনেশন সমেত। প্রত্যেকে একবার এটাকে গো থ্রু করো। কারুর যদি কনফিউশনস থাকে তাহলে তোমরা রিচ আউট করবে। পরবর্তী সেশনে তোমাদের সাথে রিয়া ম্যাডাম জয়েন করছে, রিয়া ম্যাডামের সাথে তোমরা সেশন কন্টিনিউ করো। অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো করে ক্লাসটা করতে থাকো।
হ্যালো স্টুডেন্টস, এতক্ষণ ধরে তোমরা জয়িতা ম্যাডামের সঙ্গে ব্যাক টু ব্যাক 50 কোয়েশ্চেন্স নিয়ে আলাপ আলোচনার মধ্যে ছিলে। এবার আমি রিমেনিং কোয়েশ্চেনগুলোকে নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের কাছে স্ক্রিনে ভিজিবল। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা কি বলেছে দেখো, নাও হু ডিসাইডস দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে মনিটারি পলিসি রাইট নাও কে ডিসাইড করে? আচ্ছা, আনসার পেয়ে গেছি, বিভিন্ন রকমের আনসার দিয়েছো। পম্পা বলছো এ। আচ্ছা, প্রথমে বলি এই প্রশ্নটা আনসার করবে মনিটারি পলিসি কমিটি, এমপিসি। কেন বলি? কারণ মনিটারি পলিসি কমিটি, এই কমিটিটা এই মুহূর্তে মনিটারি পলিসি তৈরি করার জন্য ইন্টারেস্টেড একটা কমিটি। কারণ এটা কিন্তু উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে, উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে এই মনিটারি পলিসি কমিটিটা তৈরি করা হয় 2016 সাল। তাহলে রাইট নাও ইন্ডিয়াতে যে মনিটারি পলিসির ফ্রেমওয়ার্ক তোমরা দেখছো সেটার অন্যতম কর্ণধার হিসাবে কিন্তু উর্জিত প্যাটেল কমিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উর্জিত প্যাটেল কমিটিটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় 2013 সাল। এই কমিটির রিপোর্ট পাবলিশ করে 2014 সাল, রাইট? এই কমিটির কিছু ফেমাস রেকমেন্ডেশনস ইন্ডিয়ান ইকোনমির জন্য ভীষণভাবে এফেক্টিভ। তার মধ্যে ছিল সিপিআইসি মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড, সেটাকে অ্যাঙ্কার ইনফ্লেশনের ইন্ডেক্স হিসাবে ডিফাইন করা, ফ্লেক্সিবল ইনফ্লেশনের টার্গেটিং করা, যেখানে আমরা চাইছি অ্যানুয়ালি 4% ইনফ্লেশন উইথ অ্যান আপার লিমিট অফ 6% অ্যান্ড লোয়ার লিমিট অফ 2%। এই যে ফ্লেক্সিবল ইনফ্লেশনের টার্গেটিংটা, সেটাও উর্জিত প্যাটেল কমিটির ব্রেন চাইল্ড। এবং একই সঙ্গে আর একটা রেকমেন্ডেশন ছিল যে মনিটারি পলিসি কমিটি বলে একটা কম্প্রিহেন্সিভ বডি তৈরি করা, যেটা কম্প্রাইজেস হবে 6 মেম্বার্সকে নিয়ে, যাদের মধ্যে 3 জন মেম্বার হচ্ছে আরবিআই তরফ থেকে এবং বাকি 3 জন মেম্বার কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাদেরকে নমিনেশন দেবে তারা, এবং তাদের কিন্তু টেনিয়ারটা মোটামুটি 4 ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে, যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নমিনেটেড পার্সন হয়ে এখানে থাকবেন। এবং বাই ডিফল্ট মনিটারি পলিসি কমিটির যিনি চেয়ারম্যান তিনি কিন্তু আরবিআইয়ের গভর্নর, তো রাইট নাও সঞ্জয় মালহোত্রা। তো ডেফিনেটলি এই কমিটিটা কিন্তু বাই মান্থলি মনিটারি পলিসি মিটিং করতে থাকে এবং একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 6টা এরকম বাই মান্থলি মনিটারি পলিসি কমিটির মিটিং দেখে থাকি এবং নিদেন পক্ষে কিন্তু 4টে মিটিং হওয়াটা বাধ্যতামূলক। তো রাইট নাও এই যে ব্যাংক রেট, রেপো রেট, সিআর আর এসএলআর, এই যাবতীয় যা কিছু রেটস অ্যান্ড রেশিওস আপ অ্যান্ড ডাউনের বিষয়টা, এটাই মনিটারি পলিসি কমিটির মিটিংয়ের মাধ্যমে ডিসাইড হয়ে থাকে এবং ডেফিনেটলি একটা ভোটিং এক্সারসাইজের মাধ্যমে সেটা ডিসাইড করা হয়ে থাকে। সুতরাং ডেফিনেটলি আনসার কিন্তু মনিটারি পলিসি কমিটি করবে, আরবিআই করবে না। যখন অপশানস এরকম দেওয়া আছে, যদি মনে করো অপশানসে মনিটারি পলিসি কমিটি অপশানসটা নেই এবং আরবিআই আছে এবং অন্য ডিফারেন্ট কোনো অপশন আছে, তাহলে কিন্তু নিয়ার বাই অপশন আরবিআই করবে। কারণ এই কমিটিটা আরবিআইয়ের ভেতরে একটা কি বলবো, আরবিআইয়ের ভেতরে ইন্টিগ্রেটেড কমিটি, মানে এটা আউট অফ দ্য আরবিআই কোনো কমিটি নয়। সুতরাং সেই ক্ষেত্রে নিয়ার বাই অপশনস আরবিআই করবে। কিন্তু যখন এরকমভাবে তোমার কোয়েশ্চেনটা ডিজাইন করা হবে, তখন ডেফিনেটলি আনসারটা কিন্তু মনিটারি পলিসি কমিটি হবে উইদাউট এনএফএল। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ইনস্টিটিউশন হ্যাজ বিন অফিসিয়ালি টাস্কড উইথ অ্যাঙ্কারিং দ্য ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিং, একটু আগে যেটা বলছিলাম, ফ্রেমওয়ার্ক অ্যাট 4% ±2% টিল 2031। তো কী কী আছে দেখো, নীতি আয়োগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফাইন্যান্স কমিশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। বলো এই প্রশ্নের আনসার কী হবে? এই ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিংয়ের বিষয়টাতে আমরা রাইট নাও যে ফ্লেক্সিবল ইনফ্লেশনের টার্গেটিং রেখেছি 2031 পর্যন্ত, যেটা 2026 থেকে শুরু করে 2031 পর্যন্ত আমাদের ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেট অ্যানুয়ালি 4% উইথ অ্যান আপার লিমিট অফ 6% আর লোয়ার লিমিট অফ 2%। এটার জন্য আমরা কোন ইনস্টিটিউশনকে বলবো? ভেরি গুড, সবাই বলছো আরবিআই, একদম। তার মানে দেখো এই ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিংয়ের ক্ষেত্রে কিন্তু মাস্টার মাইন্ড প্লে করছে কিন্তু মনিটারি পলিসি কমিটি, কিন্তু তোমার এখানে তো সেই অপশনসটা নেই। তার মানে নিয়ার বাই অপশনস কিন্তু তোমাকে আরবিআই দিতে হবে এবং সেই জায়গা থেকে কিন্তু এই প্রতি 5 বছরের একটা ফ্রেমওয়ার্কে আমরা কিন্তু ইনফ্লেশনের টার্গেটিংটাকে ফিক্স আপ করছি যে কীভাবে আমরা ইনফ্লেশনটাকে ব্যালেন্সিং অ্যাটিটিউডে রাখতে পারি। কারণ ইনফ্লেশন যদি লাগাম ছাড়া হয় তাহলে ইকোনমিক কিন্তু কোল্যাপস করে যাবে, ইকোনমিক গ্রোথ কিন্তু প্রমোটেড হবে না, রাইট? তো সেই জায়গাতে এই গুরুদায়িত্বটা পালন করার ক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আরবিআই কমিটি প্লে করে। নেক্সট চলে এসো, এবার একটা কথা প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নটা খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। কি বলেছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ব্রড স্টান্স অফ দ্য মনিটারি পলিসি মেনটেইনড বাই দ্য আরবিআই টু সাপোর্ট গ্রোথ while ensuring inflation aligned with the target? কি আছে দেখো, অ্যাকোমোডেটিভ স্টান্স, নিউট্রাল স্টান্স, হাউকিশ স্টান্স, ক্যালিব্রেটেড টাইটেনিং।
আচ্ছা, এই প্রশ্নটার মানে হচ্ছে যে আরবিআই এই যে মনিটারি পলিসির বিভিন্ন পদক্ষেপ নেয়, এই পদক্ষেপ বা স্টান্সগুলোর কতগুলো স্টান্স তোমাদের এখানে বলা আছে, তো কোন স্টান্সটা তোমাকে এটা এনশিওর করে যে ইকোনমিক গ্রোথের সঙ্গে ইনফ্লেশনটাকে অ্যালাইন করে দুটোরই ওপরে একটা ইকুয়াল ওয়েটেজ দেওয়া হবে। তাহলে কি আনসার করছো সবাই? হাউ কি স্টান্স বলছো? বেশিরভাগই আনসার করছো হাউ কি স্টান্স, কেউ কেউ আবার এও করছো অ্যাকোমোডেটিভ স্টান্স। আচ্ছা, আনসার হবে কিন্তু নিউট্রাল স্টান্স। প্রচণ্ড মন দিয়ে বোঝো, এই প্রশ্নটা খুবই কনসেপচুয়াল এবং এটা প্রিলিতে যেমন আসার একটা সম্ভাবনা আছে, মেনের পরীক্ষাতেও আসার ইকুয়ালি চান্স আছে। অ্যাকোমোডেট, দেখো আরবিআই মনিটারি পলিসির মাধ্যমে কি করে, আরবিআই ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর, ওপেন মার্কেট অপারেশন, এগুলোর মাধ্যমে ইকোনমিতে অর্থের যোগান, দাম স্তরের ভারসাম্য এগুলোকে বজায় রাখে, রাইট? এবার আরবিআই যখন কোনো এক্সপ্যানশনারি মনিটারি পলিসি নেয়, তার মানে কি করছে, আরবিআই ব্যাংক রেট, রেপো রেট এগুলোকে সব কিন্তু রিডিউস করছে। এগুলোকে যদি সব রিডিউস করে তাহলে এটা একটা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। এটার ফলে ইকোনমিতে কি হয়, ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছে যদি সস্তায় লোন পায়, ওরা বেশি করে লোন নেবে, ওরা বেশি করে লোন নিলে আমাদেরকে সস্তায় লোন দেবে, তো ইকোনমিতে অর্থের যোগান বাড়বে, বাড়লে পরে ডেফিনেটলি আমাদের পারচেজিং পাওয়ার বাড়বে, যেটা বাই ডিফল্ট কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বাড়ার ফলে ডেফিনেটলি এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এনহ্যান্স হবে, ইকোনমিক গ্রোথ প্রমোটেড হবে, রাইট? তো এর ফলে ইকোনমিক গ্রোথ কিন্তু প্রমোটেড হবে। কেন প্রমোটেড হবে? কারণ আমি যদি জিনিসপত্র কেনার ক্ষমতা রাখি, যারা বিজনেস ক্লাস তারা চাইবে এক্সপ্যানশনারি মোডে ইন্ডাস্ট্রিকে রান করার জন্য, নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশনস বেরোবে, ইচ অ্যান্ড এভরিথিং হবে, তো ইকোনমিক গ্রোথ হবে। কিন্তু ইকোনমিক গ্রোথ অ্যাট দ্য কস্ট অফ ইনফ্লেশন হবে কিন্তু। তার কারণ হচ্ছে এই যে ক্রয় ক্ষমতা আমার তোমার বাড়লো, তার ফলে 5 টাকা জিনিসটা 50 টাকায় কেনার ক্ষমতা দেখাচ্ছি, সুতরাং এটা কিন্তু ইনফ্লেশনকেও ইনিশিয়েট করে। তার মানে বিষয়টা কি হলো, আরবিআই যদি এরকম কোনো এক্সপ্যানশনারি মনিটারি পলিসি নেয়, তাহলে ইকোনমিতে অবভিয়াসলি ইকোনমিক গ্রোথ প্রমোট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার সঙ্গে সাইড বাই সাইড ইনফ্লেশনসটাও আসে। এবার এই বিষয়টাকে কিভাবে আমরা ব্যালেন্সিং ওয়েতে করব, বা আমি কোনটা চাইছি, যদি আমি বলি আমি অ্যাকোমোডেটিভ স্টান্স চাই, তাহলে আমার প্রাইম অবজেক্টিভ হচ্ছে ইকোনমিক গ্রোথকে প্রমোট করা। কোনটাকে প্রমোট করা? ইকোনমিক গ্রোথকে প্রমোট করা। এবং তার জন্য যদি লিটল বিট অফ ইনফ্লেশন হয়তো হোক, তার মানে সেক্ষেত্রে আমি ইনফ্লেশনটা নিয়ে ভাবিত নই। তার মানে আমি যখন ইনফ্লেশনটা নিয়ে ভাবিত নই এবং ইকোনমিক গ্রোথটাই আমার প্রাইম অবজেক্টিভ, তখন সেটা অ্যাকোমোডেটিভ স্টান্স। যখন আমরা বলবো নিউট্রাল স্টান্স, তখন আমি ইকোনমিক গ্রোথটাও চাই ও তার সঙ্গে আমার এই যে ইনফ্লেশনের টার্গেট অ্যানুয়ালি 4% উইথ অ্যান আপার লিমিট অফ 6%, লোয়ার লিমিট অফ 2%, তো এইটাকে আমরা সাইড বাই সাইড ব্যালেন্সিং ওয়েতে নিয়ে যেতে চাই। তাহলে এখানে কিন্তু ইকুয়াল ওয়েটেজ ইকোনমিক গ্রোথের ওপরও থাকবে অ্যান্ড ইনফ্লেশনের ওপরও থাকবে, এই দুটোর ওপরে কিন্তু ইকুয়াল ওয়েটেজ থাকবে, রাইট? তার মানে ইকুয়াল ওয়েট থাকবে, ইকুয়াল ওয়েট থাকবে, তাহলে সেটা হচ্ছে নিউট্রাল স্টান্স। হাউ কি স্টান্স কি? এটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। তার মানে এখানে মূল উদ্দেশ্য আমার হলো ভাই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করো, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করো, এটাই আমার প্রাইম অবজেক্টিভ, রাইট? তো আমি কিন্তু এখানে সব সময় চাইবো ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, এবং সেক্ষেত্রে যদি ইকোনমিক গ্রোথ একটু সাফার করে তো করুক, ঠিক আছে? যখন ক্যালিব্রেটেড টাইটেনিং করা বলা হচ্ছে, এটা ওই কন্ট্রাকশনারি মনিটারি পলিসির দিকেই খানিকটা ইনক্লাইন্ড, কিন্তু পুরোটা নয়। কেন? ক্যালিব্রেটেড স্টান্স মানে হচ্ছে ক্যালিব্রেটেড ওয়েতে আমরা রেটস অ্যান্ড রেশিওসগুলোকে রিভিশন করার কথা ভাবছি, এবং মোরললেস বেশিরভাগ মিটিংয়ে আমরা চাইছি যে ইকোনমিতে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা হোক, রাইট? নট অল মনিটারি পলিসি মিটিং, মানে মনিটারি পলিসি 6টা মিটিং একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে হতে পারে, তো সব মনিটারি পলিসি মিটিংয়েই আমি বলছি না ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর বাড়াবো, কিন্তু আমার জেনারেল টেন্ডেন্সিটাই হচ্ছে এই ধরনের রেটস অ্যান্ড রেশিওস বাড়াবার দিকে। সুতরাং এটাকে আমরা কিন্তু বলবো ক্যালিব্রেটেড টাইটেনিং। তাহলে ক্যালিব্রেটেড টাইটেনিং আর হাউ কি স্টান্স কিন্তু এক জিনিস নয়। হাউ কি স্টান্স মানে হচ্ছে আমি একদম রেটস অ্যান্ড রেশিওস এগুলোকে এমনভাবে ইনক্রিজ করে রেখেছি যাতে ইকোনমিতে ইনফ্লেশনটা খুব কন্ট্রোল হয়। ক্যালিব্রেটেড স্টান্স মানে ক্যালিব্রেটেড ওয়েতে আমরা সেটা ভাবনা চিন্তা করছি এবং নট নেসেসারিলি সমস্ত সময় সেটাকে বাড়াচ্ছি, কিন্তু আমি কমাবার কথাও ভাবছি না। তাহলে এটা কিন্তু ওই ধরনের টাইটেনিং মনিটারি পলিসির দিকে খানিকটা এগোবে। সুতরাং আমার যা প্রশ্ন ছিল সেই অনুযায়ী আনসার কিন্তু হবে নিউট্রাল। অন্যান্য যে কোনো জায়গা থেকে প্রশ্নটা আসতে পারে, যেমন এক্সপ্লানেশন দিলাম তেমনভাবে তৈরি করে রাখবে যাতে আনসারটা সঠিক হয়। নেক্সট কি আছে দেখো, উইচ ওয়ান অফ দ্য ফলোইং 5-year প্ল্যান রিকগনাইজড হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাজ আ কোর অফ দ্য ডেভেলপমেন্ট অল ডেভেলপমেন্ট এফর্ট? বলো এই প্রশ্নটার আনসার কি করা উচিত, কি করা উচিত বলো? দ্য 3rd 5-year প্ল্যান, দ্য 5th 5-year প্ল্যান, দ্য 6th 5-year প্ল্যান, দ্য 8th 5-year প্ল্যান, বলো। বলো
আচ্ছা, তোমরা বলেছো যে হিউম্যান ডেভেলপমেন্ট প্ল্যান, এটা হিউম্যান ডেভেলপমেন্টের উপর এফোর্ট দেওয়া, এটা কিন্তু 8th 5-year প্ল্যানের একটা প্রাইম এরিয়া একদম। তাহলে 8th 5-year প্ল্যান আমরা সবাই জানি এটা ডিউরেশন ছিল 1992 থেকে 97। এই 8th 5-year প্ল্যান নানা নামে পরিচিত। এই 8th 5-year প্ল্যানকে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট প্ল্যান বলি, কারণ এই সময় আমরা চেয়েছি যে ইকোনমিতে 15 থেকে 35 বছর বয়সী যারা আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে যাতে সাক্ষরতার মধ্যে দিয়ে যেতে পারে, ইকোনমিতে যেন হিউম্যান রিসোর্সটাকে এনরিচ করা যায়, কারণ পপুলেশন যত বেশি এনরিচড হবে, যত বেশি স্কিল ওরিয়েন্টেড হবে, তত ইকোনমিক গ্রোথটা প্রমোটেড হবে। তো সেই বিষয়টার উপরে এটাতে আলোকপাত করা হয়, সেই জন্য এটাকে হিউম্যান ডেভেলপমেন্ট প্ল্যান বলা হয়। একই সঙ্গে এটাকে কিন্তু ফার্স্ট ইন্ডিকেটিভ প্ল্যানও বলা হয়, ফার্স্ট ইন্ডিকেটিভ প্ল্যান। তার মানে প্রথম নির্দেশমূলক প্ল্যান ইন্ডিয়াতে কোনটা? আনসার করবে 8th 5-year প্ল্যান। আবার এটাকে বলা হয় ফার্স্ট ডিসেন্ট্রালাইজড প্ল্যান, প্রথম ডিসেন্ট্রালাইজড প্ল্যান, মানে প্রথম বিকেন্দ্রীভূত প্ল্যান বলতে কোন প্ল্যানকে আমরা বুঝে থাকি? তাহলে আনসারটা করবে 8th 5-year প্ল্যান। একই রকমভাবে এটাকে বলা হয় ওয়াটারশেড প্ল্যান। ওয়াটারশেড প্ল্যান মানে এটা হচ্ছে প্রি রিফর্ম এবং পোস্ট রিফর্ম, এই দুটো এরার মাঝখানে জাংচার এই প্ল্যানটা পড়ে, সেই জন্য এটাকে আমরা বলি ওয়াটারশেড প্ল্যান। কারণ আমরা জানি আমাদের ইকোনমি রিফর্ম হয় 1991, তো এর আগে যত প্ল্যান 1 থেকে 7 সেটা প্রি রিফর্ম প্ল্যান। 8th 5-year প্ল্যান অনওয়ার্ড যত 12টা 5-year প্ল্যান আপ টু যেটা রয়েছে সেগুলো সব পোস্ট রিফর্ম প্ল্যান। তাহলে এই দুটোর মাঝখানে জাংচারে আমরা 8th 5-year প্ল্যানকে দেখি, সেটাকে ওয়াটারশেড প্ল্যান বলা হয়। আবার একই রকম এটাকে রাও মনমোহন মডেলও বলা হয়, রাইট? তাহলে রাও মনমোহন মডেলও বলা হয়, কারণ এই সময় আমাদের পিএম ছিলেন নরসিমহা রাও অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং, তো তারা মূলত এটার আর্কিটেক্ট ছিলেন, সেই জন্য এটাকে রাও মনমোহন মডেলও বলা হয়। সুতরাং এই প্রত্যেকটা অল্টারনেটিভ আনসার, অল্টারনেটিভ নেম কিন্তু এই প্ল্যানের সঙ্গে অ্যালাইন্ড, ভালো করে পড়ে রাখবে। আমি প্রশ্নটা হিউম্যান ডেভেলপমেন্ট প্ল্যান হিসাবে দিয়েছি, যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্নটা আসতে পারে, সব ক্ষেত্রে আনসার কিন্তু 8th 5-year প্ল্যানই হবে। নেক্সট কি আছে বলো, দেখো, হুইচ সেক্টর অ্যাট্রাক্টেড দ্য হাইয়েস্ট শেয়ার অফ এফডিআই? কোন সেক্টর হাইয়েস্ট এফডিআই অ্যাট্রাক্ট করে? কি আছে দেখো, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস অ্যান্ড অটোমোবাইল। এটা আনসার সবারই দেওয়া উচিত, বলো কি হবে? হাইয়েস্ট এফডিআই কোন সেক্টর অ্যাট্রাক্ট করে? সার্ভিস সেক্টর, একদম ওয়েল সেড। এরা দ্বিতীয় কোনো উত্তর হওয়ার জায়গা নেই। তো সরাসরি বিদেশি বিনিয়োগ অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে সার্ভিস সেক্টরটা প্রাইম রোল প্লে করে। নেক্সট কি আছে দেখো, বিভিজি রামজি ইনক্রিজেস গ্যারেন্টেড এমপ্লয়মেন্ট ফ্রম। আমরা সবাই জানি বিভিজি রামজি এই স্কিমটা মনরেগা স্কিমটাকে রিপ্লেস করে আসে। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড ডেফিনেটলি আমরা চাইব যে এই মিশনটা, ঠিক আছে, আজীবিকা মিশন, বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। তো বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এইটা ডেফিনেটলি একটা আসে 2025 সাল। তো এই অ্যাক্ট ডেফিনেটলি মনরেগাকে রিপ্লেস করে আসে এবং এটার ফলে এমপ্লয়মেন্টের অপরচুনিটিসটা ইনক্রিজ করা হয়েছে। কি হবে আনসার বলো? সবাই কি বলছো? অপশান বি, 100 থেকে 125 দিন, একদমই ঠিক। এবং এক্ষেত্রে মনে রাখবে যে এই পুরনো যে স্কিমটা, মানে মনরেগা যে স্কিমটা, এই স্কিমটাও কিন্তু পড়ে বসবে এবং এই স্কিমটা আমরা ডেফিনেটলি এর একটা আসে ডেফিনেটলি 2005 এবং এটা এফেক্টিভ হয় 2006 অনওয়ার্ডস, রাইট? এবং ডেফিনেটলি এই এমজি টার্মটা ইনক্লুডেড হয়, প্রথমে নারেগা ছিল, পরে এটা এমজি নারেগা হয়, 2009 সালে এটা ইনক্লুডেড হয়। এই ইনফরমেশনসগুলো পড়ে রাখবে। এবং আরও যে বিষয়টা একটু দেখে রাখা দরকার সেটা হচ্ছে এই বিভিজি রামজি আর এমজি নারেগার মধ্যে বেসিক ডিফারেন্সের জায়গাটা যদি বলি তাহলে ডেফিনেটলি এটা বলবো, যখন আমরা বিভিজি রামজির কথা বলছি সেটা ডিমান্ড বেসড একটা ফান্ডিংয়ের কথা বলা হয়েছিল এবং সেটা কিন্তু খুবই আনপ্ল্যান্ড ওয়েতে একটা আনঅ্যাকাউন্টেবল অ্যামাউন্টে বিষয়টাকে আমরা রান করাতাম। কিন্তু যখনই আমরা বিভিজি রামজির কথা বলছি তখন সেটাকে নর্মাটিভ ফান্ডিংয়ের মধ্যে ফেলছি এবং খুব প্ল্যান্ড ওয়েতে ফান্ডিং করা হচ্ছে যাতে কিনা ইকোনমিতে এমপ্লয়মেন্টটাও সুনিশ্চিত করা হয় এবং যাতে কোনো রকম বিষয়টা তছরূপের মধ্যে দিয়ে না যায়। এবং যখন আমরা বলেছি যে
এমজি নারেগার কথা, তখন সেক্ষেত্রে কিন্তু সেটা 100% সেন্ট্রাল স্পন্সার্ড একটা স্কিমের কথা বলা হয়, কিন্তু বিবিজি রামজির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নয়। এখানে কিন্তু সেন্ট্রালের সঙ্গে স্টেটেরও কিন্তু ফান্ড অ্যালোকেশনসের একটা ফান্ড দেওয়ার একটা বিষয় থাকবে, এবং সেখানে 60-40 রেশিও অনুযায়ী, মানে একটা ওয়েজ পেমেন্টের বিষয়ে 60% সেন্ট্রালে কন্ট্রিবিউশন হলে 40% স্টেটের কন্ট্রিবিউশন হতে হবে, এবং নর্থ ইস্টের এরিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু 90:10, মানে সেখানে সেন্ট্রাল দেবে 90 এবং স্টেটের 10% কন্ট্রিবিউশনের বিষয় থাকবে। মানে এটা ফুললি আর সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম নয়, এবং এটা যে ডিমান্ড বেসড অ্যাপ্রোচ থেকে নর্ম্যাটিভ অ্যাপ্রোচ ফলো করেছে সেই বিষয়টা কিন্তু একটুখানি দেখে রাখা দরকার, এই ডিফারেন্সটা কি বলতে চেয়েছে, রাইট? তো সেটা একটু পড়বে। নেক্সট কি বলেছে দেখো, পিএম বিশ্বকর্মা স্কিম প্রাইমারিলি টার্গেটস, কাদেরকে টার্গেটস করেছে? সেলফ হেল্প গ্রুপ, স্টার্ট আপ, ট্র্যাডিশনাল আর্টিসানস অ্যান্ড ক্রাফটস পিপল, এগ্রিকালচার লেবারার। বলো এই প্রশ্নটার আনসার কি হবে? একদম সবাই ঠিক আনসার দিয়েছো, 57টা সি। এবং এই পিএম বিশ্বকর্মা স্কিমটা কিন্তু আমরা 2023 সালে লঞ্চ হওয়া একটি স্কিম, তো ইয়ারটা একটু মনে রাখবে যদি কোনো ইয়ার থেকে প্রশ্নটা তোমাদের দেয়, রাইট? নেক্সট কি বলেছে দেখো, পিএম সূর্যঘর স্কিম অ্যাসোসিয়েটেড উইথ, নাম শুনে বুঝতে পারছো, ফ্রি এলপিজি কানেকশন, রুফটপ সোলার এনার্জি, উইন্ড পাওয়ার জেনারেশন, বায়োফুয়েল প্রোডাকশন। বলো এই প্রশ্নের আনসার কি হবে? 58এরটা। 58এরটা রুফটপ সোলার এনার্জি, একদম। এই পিএম সূর্যঘর এই স্কিমটা কিন্তু আমরা 2024 সালে আসতে দেখি, রাইট? তো এটাও একটুখানি পড়ে রাখা দরকার, এই স্কিমগুলো কি কাজের জন্য এবং কোন ইয়ারে এটার ইনিশিয়েশন হয়েছে একটু পড়বে। নেক্সট কি আছে দেখো, ইন্ডিয়া এআই মিশন অ্যাপ্রুভড ইন 2024 কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, নীতি আয়োগ। বলো কোনটা হওয়া উচিত? 59-এর আনসারটা, 59-এর আনসারটা কি বলছো? একদম 59-এর আনসারটা সি হবে, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির বিষয়টা। এবং খুব ভালো করে এই বিষয়টা একটুখানি পড়ে রাখবে, এবং এটা ইয়ার তো বলেই দিয়েছে 2024, তো ইয়ারটাকে একটু মনে রাখবে। নেক্সট কি বলেছে দেখো, মিশন কর্মযোগী ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিস ক্যাপাসিটি বিল্ডিং ওয়াজ লঞ্চ টু, কিসের জন্য এই স্কিমটা জনপ্রিয়? ট্রেন এন্টারপ্রেনার্স, ট্রেন ফার্মার্স, বিল্ড ক্যাপাসিটি অফ সিভিল সার্ভেন্টস, প্রমোট স্কিল ডেভেলপমেন্ট অ্যামং ইউথ। বলো এই প্রশ্নের আনসার কি হবে? 60 কোয়েশ্চেনের আনসার কি হবে? তো কোয়েশ্চেনটার মধ্যেই কিন্তু আমরা বেসিক আনসারটার কিটা পাচ্ছি, রাইট? তো কি হওয়া উচিত? আচ্ছা 60-র আনসার কি বলছো? ডি, প্রমোট স্কিল ডেভেলপমেন্ট অ্যামাং ইউথ। নো, দ্য আনসার উইল বি ক্যাপাসিটি বিল্ডিং অফ সিভিল সার্ভেন্টস। এই জন্য বললাম যে আগে কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা ভালো করে দেখলে তবে না আনসারটা করার জায়গায় থাকবে। সুতরাং এটা কিন্তু একটুখানি ভালো করে পড়ে রাখবে। নামটা শুনেই বোঝা যাচ্ছে কর্মযোগী, এবং ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিস ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা বলা হচ্ছে। তুমি যখন স্কিল ডেভেলপমেন্টের কথা বলো অ্যামাং ইউথ, এটা তো একটা জেনারিক বিষয়ের কথা বলা হচ্ছে, তো এখানে কোনো জেনারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে না, রাইট? তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটুখানি দেখে রাখবে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে দেখো, উইচ স্কিম লঞ্চড ইন 2021 aims to universal registration of the unorganized workers. তো কি আছে দেখো, PMSYM, e-শ্রম পোর্টাল, PMJDY, PMAYG। বলো কি হওয়া উচিত? আচ্ছা সবাই বলছো ঠিক, একদম ই-শ্রম পোর্টাল, নতুন করে বলার কিচ্ছু নেই। তো ভালো করে এই জিনিসটা একটুখানি দেখে রেখো। নেক্সট কি আছে দেখো, পরের প্রশ্ন, হুইচ অ্যানুয়াল পাবলিকেশনস অফ দ্য IMF প্রোভাইডস প্রজেকশনস অন গ্লোবাল গ্রোথ অ্যান্ড ইনফ্লেশন? বলো IMF এর কোন পাবলিকেশনসটাতে গ্লোবাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনফ্লেশনের উপর প্রজেকশন করা হয়? কি বলবো বলো? এই নামগুলো তোমাদের বহু শোনা, গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, ফিসকাল মনিটর, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। বলো
কি হবে? (62B) একদম ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, নতুন করে বলার কিছু নেই, স্ট্যাটিক পার্টের প্রশ্ন ভালো করে তৈরি করবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ইজ কারেন্টলি ইউজড ফর দ্য ক্লাসিফিকেশনস অফ দ্য এমএসএমই ইন ইন্ডিয়া? এমএসএমই ক্লাসিফিকেশনসের জন্য কোন ক্রাইটেরিয়াটা এখন ব্যবহার করা হয়? ইনভেস্টমেন্ট অনলি, অ্যানুয়াল টার্নওভার অনলি, ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানুয়াল টার্নওভার, নাম্বার অফ ওয়ার্কার্স এমপ্লয়েড। বলো কি হওয়া উচিত? (63) এর আনসার কি হবে বলো? অ্যানুয়াল টার্নওভার অনলি। 63C, যারা বলছো সি একদম রাইটলি সেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানুয়াল টার্নওভার, তার মানে মেশিনারিজ, ইকুইপমেন্টস, ফ্যাক্টরি এগুলোর জন্য কী পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে এবং বার্ষিক উৎপাদিত দ্রব্যের আর্থিক মূল্য, যেটাকে আমরা বলি অ্যানুয়াল টার্নওভার, এই দুটোর উপর ভিত্তি করেই কিন্তু এই ক্লাসিফিকেশনসটা করা হচ্ছে। এটা একটা কম্পোজিট ক্রাইটেরিয়া থ্রু দিয়ে ডিফাইন করা হয়ে থাকে। এবার দেখো পরের প্রশ্ন, একদম ডাইনামিক পার্টের প্রশ্ন। আন্ডার দ্য রিভাইজড এমএসএমই ডেফিনেশনস, মানে এটা কারেন্ট এমএসএমই যে ডেফিনেশনসটা আমরা দেখেছি 2025-26 যে ক্রাইটেরিয়া রিভাইজ হয়েছিল, সেখান থেকে প্রশ্ন, এ মিডিয়াম এন্টারপ্রাইজ ক্যান হ্যাভ অ্যান ইনভেস্টমেন্ট আপ টু, কী পরিমাণ মিডিয়াম এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে? (64) এর আনসার কি হবে বলো? (64) এর আনসার সবাই, কেউ কেউ বি বলছো, সি বলছো, ডি বলছো, নানা রকম আছে। তো আনসার কিন্তু যারা সি বলছো একদম রাইটলি সেড, 125 ক্রোর। তো এটার জন্য যেটা আমি বলবো, এই চার্টটাকে একটু তোমাদের রেফারেন্সের জন্য দেওয়া আছে, একটু ভালো করে তৈরি করে ফেলো। এখানে দেখো ইনভেস্টমেন্ট এবং টার্নওভার দুটো ক্রাইটেরিয়ার কথা বলা রয়েছে, এখানে কারেন্ট দেওয়া আছে আর রিভাইজড, মানে এটা 2025-26 বাজেটে আমরা তো এই ক্রাইটেরিয়া রিভাইজড হতে দেখলাম, তো তখন রিভাইজড ক্রাইটেরিয়া হয়ে কোনগুলো হয়েছে এবং সেটাই এখন এফেক্টিভ, রাইট? তো এফেক্টিভ বলে আমাদের কিন্তু পড়াশোনাটা এটার ওপরে করতে হবে, আগেরটার ওপরে নয়, রাইট? তার মানে এটাই তোমার পয়েন্ট টু বি কনসার্ন হবে, ভ্যালুগুলোকে তৈরি করা, এবং সেই অনুযায়ী দেখো মিডিয়াম এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্টের পরিমাণ 125 ক্রোর। আমি যদি বলতাম টার্নওভার, তাহলে তুমি আনসার করতে 500 ক্রোর, রাইট? তো যেগুলো নতুন ডেটা সেই পার্টটা পড়ে রাখবে, ডাইনামিক পার্ট, এবছরের কোনো রকম ক্রাইটেরিয়া চেঞ্জেস হয়নি, সুতরাং এটা লাস্ট অ্যাভেলেবেল রিপোর্ট অনুযায়ী এটা তোমার একদম টিপ অফ ইয়োর পেন ভালো করে তৈরি করে রাখবে। নেক্সট চলে এসো, which institution is known as the principal financial institution for the promotion and financing of MSME? RBI, NABARD, SIDBI and LIC। MSME প্রমোট করার জন্য অ্যাপেক্স বডির নাম বলো, যেটা রিফিন্যান্সিং বডি হিসাবে কাজ করে MSME সেক্টরটার জন্য। বলো কি বলা উচিত? কি হওয়া উচিত? 65 সবাই কি বলছে? সি, ভেরি গুড। কেউ কেউ বি কেন বলেছো গো? নাবার্ডের এখানে কি ভূমিকা? বলেছি এমএসএমই সেক্টর, ঠিক আছে? তাহলে সিডবি হবে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রাইট? তার মানে এখানে সিডবির পুরো বিষয়টা পড়ে রাখতে হবে। সিডবির ইয়ার অফ এস্টাবলিশমেন্ট পড়বে 1990 সাল, এবং কোন অ্যাক্ট অনুযায়ী হয়? এটা তাহলে ডিএফআই, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং এই যে স্ট্যাচুটারি পাওয়ারটা এনজয় করছে এমএসএমই সেক্টরটাকে অ্যাপেক্স বডি হিসেবে, সেটা অ্যাক্ট ওয়াইজ ড্রিভেন একটা পাওয়ার। তো সেই সিডবি অ্যাক্ট আসে, সিডবি অ্যাক্ট আসে 1989, পড়ে রাখবে। এবং এটা হেড অফিস লোকেটেড অ্যাট লখনৌ, তো সেটাও কিন্তু বারবার আসে, এর হেড অফিস কোথায় লোকেটেড, লখনৌ আনসার করতে হয়। তো এগুলো যেন কোনো ভুল না হয়, ঠিক আছে? তো এখানে স্মল ইন্ডাস্ট্রিজ, এই কথাটা মনে রাখবে। অনেক সময় স্মল ইন্ডাস্ট্রিয়াল থাকে, তো অনেকে ইন্ডাস্ট্রিয়াল দিকে রাইট দিয়ে দেয়, না, ফুল ফর্মটা যেমন ওখানে আছে তেমনই করতে হবে, তোমার কি মনে হচ্ছে সেটা দিয়ে নয়। তাহলে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেই হিসাবে জিনিসটা ভালো করে তৈরি করে রাখবে। এটা এমএসএমই সেক্টরটার অ্যাপেক্স বডি। নেক্সট চলে এসো, দ্য ম্যাসকট অফ দ্য মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম ইজ টাইগার, এলিফ্যান্ট, লায়ন, মেড অফ কগস অ্যান্ড পিকক। বলো এটা বলা উচিত। এটা একদম কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, বলো। বলো এই প্রশ্নের আনসার কি হওয়া উচিত? 66 এর আনসার কি হওয়া উচিত?
66 এর আনসার হবে সি, এ লায়ন মেড অফ কগস। ঠিক আছে, তো আনসার তোমরা ঠিকই দিয়েছো, কেউ কেউ আবার এ দিয়েছো না। ঠিক আছে, তো আনসারটা অলওয়েজ হবে সি। ঠিক আছে, যেহেতু মেক ইন ইন্ডিয়া একটা খুব কি বলবো, একটা খুব রিমার্কেবল একটা স্কিমস, তো সেই জায়গাতে কিন্তু এটার কিন্তু এই প্রোগ্রামের যে ম্যাসকট এটা একটু মনে রাখা দরকার। নেক্সট কি আছে দেখো, ভারতমালা পরিযোজনা প্রাইমারিলি এইমস অ্যাট, ভারতমালা পরিযোজনা প্রাইমারিলি কি বোঝায়? ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট, এক্সপ্যানশন অফ ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড লজিস্টিক এফিসিয়েন্সি, রুরাল ইলেকট্রিফিকেশন, রেলওয়ে মডার্নাইজেশন। বলো কি বলা উচিত? 67-এ আনসার কি হবে? এইসব যদি না বলতে পারো আর কিচ্ছু বলার নেই, এইগুলো কিন্তু একটা মুহূর্তের মধ্যে আনসার হবে। ভারতমালা স্কিম থেকে আমরা বিসিএসেও বহু প্রশ্ন আসতে দেখেছি। বড় কি বলছো? 67 সবাই বলছে বি, ভেরি গুড। তো নতুন করে এটা কোনো এক্সপ্লানেশনসের ভূমিকায় রাখে না, এবং এই স্কিমটা 2017-তে আসে, পড়ে রাখবে। ঠিক আছে, তো ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড লজিস্টিক এফিসিয়েন্সিটাকে এনহ্যান্স করার জন্যই ভারতমালা পরিযোজনার বিষয়। নেক্সট কি আছে দেখো, সাগরমালা প্রোগ্রাম এর সঙ্গে লিঙ্ক আপ হয়ে তোমাকে দিতে পারে। সাগরমালা প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন, কোন ইয়ারে লঞ্চ হয়েছে বলো দেখি চট করে। সাগরমালা প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন, কোন ইয়ারে লঞ্চ হয়েছে? সবাই কি বলছে? বি, ভেরি গুড, 2015 সাল। তাহলে আগে আসে সাগরমালা, তারপরে আসে কিন্তু ডেফিনেটলি পরিযোজনা। ঠিক আছে, ভারতমালা পরিযোজনা তারপরে আসে। নেক্সট কি আছে দেখো, which one of the following was not a major component of post-independence land reform in India? মানে স্বাধীনতার পরবর্তী সময় আমাদের দেশে যে ভূমি সংস্কারের গল্প আমরা দেখেছিলাম, সেখানে কোনটা মেজর কম্পোনেন্ট নয়? অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, মধ্যস্বত্বভোগীর বিলোপ সাধন, টেন্যান্সি রিফর্ম, প্রজাস্বত্বের সংস্কার, সিলিং অফ ল্যান্ড হোল্ডিং, জমির ঊর্ধ্ব মাত্রা নির্ধারণ, আর কি আছে? ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলোর রাষ্ট্রায়ত্তকরণ। কোনটা তোমার মনে হয় যে ল্যান্ড রিফর্মের পার্টের মধ্যে পড়ে না? সবাই কি বলছো? একদম 69টা বলছো ডি, ভেরি গুড, ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাংক এটারও পার্ট নয়। তার মানে ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কার, এটা তো একটা ইনস্টিটিউশনাল রিফর্ম। তো আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে ল্যান্ড রিফর্মের বিষয়টা সম্পর্কে ইনিশিয়েশন দেখেছি 1948 অনওয়ার্ডস, এবং এই 3টে পলিসি স্টান্স ছিল। একটা হচ্ছে অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, মানে মধ্যস্বত্বভোগীর বিলোপ সাধন, যেখানে একদম ল্যান্ডের সঙ্গে, মানে টিলারের সঙ্গে একদম ডেফিনেটলি আমরা চাইছি স্টেটের ডাইরেক্ট রিলেশনশিপ তৈরি হবে। এখানে মাঝখানে কোনো জমিনদারি, মহলবাড়ি, রায়তোয়ারি সিস্টেমগুলো যেন না থাকে, যেগুলো সোর্সেস অফ এক্সপ্লয়টেশন ছিল। নেক্সট হচ্ছে টেন্যান্সি রিফর্ম, প্রজাস্বত্বের সংস্কার, মানে যে অন্যের জমিতে কাজও করছে তার জন্য একটা সিকিউরিটি অফ টেনিয়ার হয়, মানে যখন তখন জমির ল্যান্ডলর্ড তাকে কিন্তু জমি থেকে উৎখাত করতে পারবে না, এবং তার এই পার্মানেন্সি থেকে তার একটা ওনারশিপ রাইট যেন জেনারেট হয়, সেই বিষয়টার উপরে এনশিওরিটি দেওয়া। আর সিলিং অফ ল্যান্ড হোল্ডিং, এটা হচ্ছে রিঅর্গানাইজেশনস অফ এগ্রিকালচারের পার্ট, যেখানে আমরা সিলিং অফ ল্যান্ড হোল্ডিং, কোঅপারেটিভ ফার্মিং, ঠিক আছে, এই বিষয়গুলো দেখেছি। তো তার মধ্যে ডেফিনেটলি একটা নির্দিষ্ট সীমার পরে গিয়ে আর তোমাকে এক্সেস ল্যান্ড কোনো ল্যান্ড ওনারের বা জমিনদারি, মহলবাড়ি এই সিস্টেমটার আন্ডারে যারা ছিল তাদের কাছে থাকবে না। তো সেটা ইরিগেটেড ল্যান্ডের ক্ষেত্রে এক ধরনের ঊর্ধ্বসীমা হয়, নন ইরিগেটেড ল্যান্ডের ক্ষেত্রে আরেক ধরনের ঊর্ধ্বসীমা হয়। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা যদি ইরিগেটেড ল্যান্ড হয় তার 31 বিঘাস, নন ইরিগেটেড ল্যান্ড তো 57 বিঘাস। তো এরপরে যা কিছু জমি সেটা সরকারের জমি, রাইট? তো সেই বিষয়টা কিন্তু ডেফিনেটলি রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচারের আন্ডারে আমরা সিলিং অফ ল্যান্ড হোল্ডিংয়ের মাধ্যমে সেটা দেখেছি। তো এগুলো সবই পার্ট। তো ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাংক এটা একটা অন্য জনারেরই ঘটনা। 1969-এ আমরা দেখেছি 14টা ব্যাংকের জাতীয়করণ করা হয় ফার্স্ট ফেজে। তো সেটা তো ডেফিনেটলি একটা সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ দ্য সোসাইটির দিকে ইনক্লাইন্ড হয়ে এই ডিসিশনটা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই ল্যান্ড রিফর্মে। নেক্সট কি বলেছে দেখো, হুইচ ক্রপ বেনিফিটেড দ্য মোস্ট ডিউরিং দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য গ্রিন রেভলিউশন? গ্রিন রেভলিউশনের কোন ক্রপের উৎপাদন তুমি দেখেছো সবচেয়ে বেশি? রাইস অ্যান্ড হুইট, হুইট অ্যান্ড মেইজ, হুইট অ্যান্ড বাজরা, পালসেস অ্যান্ড অয়েল শিডস। বলো কি হবে? বলো। ডেফিনেটলি
রাইস অ্যান্ড হুইট উইল বি দ্য রাইট আনসার। সবাই ঠিকই বলেছো, তো আনসারটা নতুন করে বলার কিছু নেই। রাদার গ্রিন রেভলিউশন কিন্তু এক কথায় হুইট রেভলিউশন নামেই পরিচিত ছিল প্রাথমিকভাবে, এবং পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, নর্দার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়াতে এটা হুইটের ক্ষেত্রে ম্যাসিভ প্রোডাক্টিভিটি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, পেস্টিসাইডস, ফার্টিলাইজার, অ্যাশিওর ইরিগেশনস, অ্যাডভান্স টেকনোলজি, ট্র্যাক্টরস, এগুলো থ্রু দিয়ে আমরা প্রোডাক্টিভিটি ইনক্রিজ হতে দেখি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হুইটের ক্ষেত্রে এটার অনেক বেশি এটার ইম্প্যাক্ট আমরা দেখেছি, এবং রাইসের ক্ষেত্রেও যথেষ্ট আমরা পরবর্তী সময় এর এক্সপ্যানশনারি মোডটা দেখেছি। তো অ্যাভেলেবেল অপশানসের মধ্যে কিন্তু যেহেতু আমাকে কম্বাইন করে আছে, তো অ্যাভেলেবেল অপশানসের মধ্যে রাইট আনসার হবে কিন্তু এ। নেক্সট কী আছে দেখো, দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ওয়াজ প্রাইমারলি অ্যাসোসিয়েটেড উইথ, ফার্স্ট কি বলেছে, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, উচ্চ ফলনশীল বীজ, ইনক্রিজড ইউজ অফ ইরিগেশন অ্যান্ড ফার্টিলাইজার, জলসেচ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের রাসায়নিক যে সার সেগুলোর পর্যাপ্ত পরিমাণে ব্যবহার। আর কি আছে, এক্সপ্যানশন অফ শিফটিং কাল্টিভেশন। কোনটা তোমার মনে হয় যে গ্রিন রেভলিউশন প্রাইমারলি অ্যাসোসিয়েটেড উইথ, বলো? সেভেন টু ওয়ান সবাই বলছো বি, একদম রাইটলি সেড। তার মানে গ্রিন রেভলিউশনকে কিন্তু আমরা HYVP প্রোগ্রামও বলে থাকি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রামও বলা হয়। রাদার গ্রিন রেভলিউশন তো অলওয়েজ একটা প্যাকেজ প্রোগ্রাম, যেখানে উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, ওষুধ, অ্যাশিওর ইরিগেশন, ট্রাক্টর সব কিছু দিয়ে তুমি প্রোডাক্টিভিটি বাড়াতে চেষ্টা করেছো। এর মধ্যে যদি তোমাকে কি ইনগ্রেডিয়েন্টসের কথা বলা হয়, সবসময় আনসার করবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, রাইট? তো এবার এখানে যে কথাগুলো বলেছে সেটা তো বুঝতেই পারছো, কিন্তু শিফটিং কাল্টিভেশনসের বিষয়টা হচ্ছে যেখানে ক্রপ চাষ করা হয়েছে সেই ক্রপগুলোকে আবার বার্ন আউট করে পরবর্তী সময় চাষাবাদ করা। তো এই ধরনের যে রিগোরাস একটা হ্যাসেলওয়ালা যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু গ্রিন রেভলিউশনসের তার প্রতিকৃত নয়। এটা একটা এজ ওল্ড কাল্টিভেশনস মেথডস। তো সেই মেথডসের এক্সপ্যানশন নিশ্চয়ই গ্রিন রেভলিউশন বলেনি। গ্রিন রেভলিউশনস এমন জিনিসের কথা বলেছে যেখানে অল্প জমিতেই, এমনকি অ্যাবান্ডেন্ট জমি, যে জমি ব্যারন ল্যান্ড, সেখানেও তোমার আর্টিফিশিয়াল ওয়েতে প্রোডাক্টিভিটি এনহ্যান্স করে আমরা উৎপাদনশীলতা বাড়াবার চেষ্টা করছি, রাইট? সুতরাং কখনোই কিন্তু এটা হবে না। আনসার কিন্তু 1 and 2, সেই জন্য তোমরা সবাই রাইট আনসারে দিয়েছো। নেক্সট দেখি, উইচ ওয়ান অফ দ্য ফলোইং কারেক্টলি ম্যাচেস দ্য পার্সোনালিটি উইথ হিজ কন্ট্রিবিউশন টু দ্য গ্রিন রেভলিউশন। কী কী আছে দেখি, MS Swaminathan, ফাদার অফ হোয়াইট রেভলিউশন, ভার্গাসি কুরিয়েন, দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন, নরম্যান বোরলগ, পাইনিয়ার অফ গ্রিন রেভলিউশন ওয়ার্ল্ড ওয়াইড, সি সুব্রমণিয়াম, ফাউন্ডার অফ অপারেশন ফ্লাড। বলো, এই প্রশ্নের উত্তরও একটু ভুল হওয়া উচিত না। 72 প্রশ্নটার আনসার কি হবে বলো? বলছো সবাই 72 সি, একদম নরম্যান বোরলগ। তো পাইনিয়ার অফ দ্য গ্রিন রেভলিউশন ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? যদি MS স্বামীনাথন হতো তো ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশনসের বিষয়ে সেটা হতো। সেখানে ইন্ডিয়ান কথাটা পরীক্ষার হলে দেখে নিতে হবে যে ইন্ডিয়ান কথাটা আছে কি নেই। যদি ইন্ডিয়ান থাকে তাহলে MS স্বামীনাথন উইল বি দ্য রাইট আনসার। আর এখানে যা বলা আছে সেগুলো সবই উল্টোপাল্টা, বুঝতেই পারছো। MS স্বামীনাথনের সঙ্গে ফাদার অফ হোয়াইট রেভলিউশনের কোনো সম্পর্ক নেই, সেটা ভার্গাসি কুরিয়ান। অপারেশন ফ্লাডও কিন্তু এই হোয়াইট রেভলিউশনসের কথাটাকেই মাথায় রেখে করা হয়, সুতরাং এটাও কিন্তু রংলি ম্যাচড। আর কি আছে, ফাদার অফ গ্রিন রেভলিউশনস তো কোনোভাবেই ভার্গাসি কুরিয়ান নয়। তো বুঝতেই পাচ্ছো যে অপশান A, B এবং D সবই রংলি করা আছে। তো বেসিক জিনিসটা মাথায় রেখে সবাই উত্তর করবে। খালি পরীক্ষার হলে তাড়াহুড়ো করে ফাদার গ্রিন রেভলিউশন সব কথাই দেখছো, কিন্তু ইন্ডিয়ান কথাটাকে হাবা করে দিয়ে পড়ছো, সেটা করো না। সেটা কিন্তু বারবার ভালো করে পড়ে নিয়ে আনসার করবে। এবং আর একটা প্রবলেম তোমাদের আমি দেখি, সেটা হচ্ছে যে কোনো একটা কোয়েশ্চেন দিয়েছে, সেখানে নট কারেক্ট, এই নট কথাটাকে কোনোভাবে তোমরা একদম মাথা থেকে আউট অফ ব্রেন করে নিয়ে বাকিটা পড়তে শুরু করো, একদমই নয়। এই ধরনের পরীক্ষার প্রশ্ন পেলে আগে নটের তলা আন্ডারলাইন করবে, তারপরে অপশনস পড়তে নেবে, রাইট? তো না হলে কিন্তু ভীষণ একটা মিস্টেক হয়ে থাকে, সেই ভুল যেন না হয়। নেক্সট কি আছে দেখো, দ্য ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট ইজ অ্যান অ্যানুয়াল পাবলিকেশন অফ, কি বলবো বলো? আশিকা ঠিকই বলেছো, গ্রিন রেভলিউশন টার্মটা উইলিয়াম গাউট প্রথম কয়েন্ড আপ করেন, একদম। বলো 73 এর প্রশ্নটা উত্তর কি হবে? দ্য ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট ইজ অ্যান অ্যানুয়াল পাবলিকেশন অফ, 73 সবাই বলছো সি, ভেরি গুড।
WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবার এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে তৈরি হয় সেই সমস্ত কিন্তু পড়ে বসবে। 1995 ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কাকে রিপ্লেস করে আসে? গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এটা পড়ে রাখবে। গ্যাট বিষয়টা কবে আসে? 1947। কবে থেকে এফেক্টিভ হতে শুরু করে? 1948, রাইট। গ্যাটে যখন 1947-এ এই ট্রিটিটা সাইন করেছিল কটা নেশন? 23 নেশনস, এই সমস্ত যেন ভুল না হয়, রাইট। এবং গ্যাটের কোন রাউন্ডে WTO জন্ম? উরুগুয়ে রাউন্ড, এটা কিন্তু ভালো করে পড়ে বসবে, রাইট। সুতরাং এই ধরনের ইনফরমেশন, আমি একটা প্রশ্ন স্যাম্পল দিয়েছি, তার মানে এটা ভেবো না যে WTOটা খালি এইটুকু পড়লেই হবে। তো ওভারঅল আশেপাশে জিনিসপত্রগুলো দেখে বসবে। নেক্সট কি আছে দেখো, দ্য মেজর সোর্স অফ রেভিনিউ অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন বাজেট 26-27, কি বলবো? ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, GST, ইউনিয়ন এক্সাইজ ডিউটিস। বলো, ডায়নামিক পার্টের প্রশ্ন বলো। WTOর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড, একদম ঠিক বলেছো। ইউনিয়ন বাজেট 2026-27 অনুযায়ী কোনটা থেকে সরকারের সবচেয়ে বেশি পরিমাণ আয়ের প্রজেকশনস করা হয়েছে? কোন ট্যাক্স থেকে? বলো। GST না গো, তাহলে এটা আনসার হবে ইনকাম ট্যাক্স, ঠিক আছে। ইনকাম ট্যাক্স বলা হয়েছে 21% আমরা ইনকাম ট্যাক্স থেকে পাবো, কর্পোরেশন ট্যাক্স হচ্ছে 18%, GST হচ্ছে 15% অ্যান্ড ইউনিয়ন এক্সাইজ ডিউটি হচ্ছে 6%, রাইট। তো সুতরাং এটা একটুখানি দেখে বসবে, ঠিক আছে। তো এটা তো চেঞ্জ হয় না, কখনো কর্পোরেশন ট্যাক্স আনসার করছো, কখনো তুমি GSTও আনসার করো, এটা ডিপেন্ড করে ডায়নামিক পার্ট ওরকম কার্ভড ইন স্টোন হয় না যে পড়েছি তো ওটাই হবে, এমনটা নয়। এটা ডায়নামিক পার্টটাকে পড়ে নিয়ে দেখে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী সবসময় আমরা রেকমেন্ড করছি যে ইউনিয়ন বাজেট 26-27টা ভালো করে পড়ে বসবে এই ধরনের জনারগুলো, রাইট। নেক্সট কি আছে দেখো, দ্য অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এইমড প্রাইমারিলি অ্যাট, এই যে জমিদারি সিস্টেমে অ্যাবলিশন স্বাধীন ভারতবর্ষের ক্ষেত্রে কেন করা হয়েছিল? ইনক্রিজিং এগ্রিকালচারাল এক্সপোর্ট, এলিমিনেটিং ইন্টারমিডিয়েটস বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য কাল্টিভেটার্স, প্রমোটিং কোঅপারেটিভ ফার্মিং, এনকারেজিং মেকানাইজেশন। বলো, এই প্রশ্নের উত্তর কি হবে? একদম ঠিক বলেছো, অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়েটস বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য কাল্টিভেটার, মানে একদম স্টেটের সঙ্গে টিলারের ডাইরেক্ট রিলেশনশিপ তৈরি করব। তো সেটার জন্য কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, যারা কিনা সোর্সেস অফ এক্সপ্লয়টেশনসের জায়গা, যারা কিনা মেজরিটি প্রডিউস ক্রপটা নিজের কাছে রেখে দিচ্ছে এবং এই ধরনের টেনার্সদের কোনো সিকিউরিটি অফ টেনিয়র নেই, তো সেটা কিন্তু আমরা চাইছি না। নেক্সট কি বলছে দেখো, অপারেশন বর্গা অফেন সাইটেড অ্যাজ এ সাকসেসফুল টেন্যান্সি রিফর্ম প্রোগ্রাম ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন পাঞ্জাব, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ। বলো, এই প্রশ্নের আনসার কি হবে? কিছু বলার নেই, এই প্রশ্নের আনসার একটু ভুল করা উচিত না। প্রশ্নটা আনসার কি হবে? 76C, ভেরি গুড। ওয়েস্ট বেঙ্গল, নতুন করে বলার কিছু নেই, ইয়ারটা মনে রাখবে 1978, ঠিক আছে। এবং অনেক সময় পরীক্ষায় আসে যে বার্গাদার কথাটা বলতে কি বোঝায়? শেয়ার ক্রপার্স, ভাগ চাষি, কথাটা যেন নাম হলো, রাইট, সেটা পড়ে বসবে। এবং এটা ওয়েস্ট বেঙ্গলে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের একটা নাম নথিভুক্তিকরণের একটা ড্রাইভ, এবং সেই অপারেশনটার ক্ষেত্রে কিন্তু সেটা আমরা অপারেশন বর্গা নামে শনাক্তকরণ করে থাকি। নেক্সট কি বলেছে দেখো, which institution played a major role in supplying agriculture credit after the green revolution? গ্রিন রেভলিউশনের পরে কোন ইনস্টিটিউশনগুলো তোমার মনে হয়েছে এগ্রিকালচার ক্রেডিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? সেবি, রিজনাল রুরাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, IRDAI, এক্সিম ব্যাংক। বলো, এ প্রশ্ন মানে যে কিছু জানে না সে উত্তর করবে, বলো কি বলা উচিত? 77B, একদম। তো সেবি তো ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি বডি, কোনো সম্পর্ক নেই এর সাথে। IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা ইন্স্যুরেন্স সেক্টরে অ্যাপেক্স বডি। এক্সিম ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরের ফাইন্যান্সের ক্ষেত্রে অ্যাপেক্স বডি বলা হয়। সুতরাং এরা তো কোনো কাজ করবে না, সুতরাং এদের সঙ্গে কোনো রিলেশনশিপই নেই, তো আনসারটা হবে অপশন বি। একদম ঠিকই বলেছো সবাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো, দ্য হাই ইল্ডিং ভ্যারাইটিস প্রোগ্রাম HYVP, যেটাকে আমরা গ্রিন রেভলিউশন বলছি, ওয়াজ লঞ্চড, কথাটা লঞ্চড বলেছে, বলো কোন ইয়ার, কি বলবে? আনসার বলছো সবাই বি, একদমই। সময়টা কিন্তু প্ল্যান হলিডে, ঠিক আছে।
তাহলে প্ল্যান হলিডেজ যে টাইম, সেই টাইমটা আমরা সবাই জানি 1966 থেকে 69 এই সময় কিন্তু গ্রিন রেভলিউশন লঞ্চড হয়। কিন্তু যদি তোমার পরীক্ষা আসে ইনিশিয়েটেড, যদি এখানে থাকতো ইনিশিয়েটেড থাকলে দয়া করে কিন্তু প্ল্যান হলিডে আনসার করবে না, সেটা কিন্তু 3rd 5 year প্ল্যান উইল বি দ্য রাইট আনসার। কারণ আমরা জানি দুটো ম্যাসিভ প্রোগ্রাম এই সময় নেওয়া হয়েছিল, ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম IADP অ্যান্ড ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম। ঠিক আছে, প্রথম প্রোগ্রামটা 7টা ডিস্ট্রিক্টসকে নিয়ে ডিল করেছিল, পরে প্রায় আমরা ইনিশিয়ালি 117টা ডিস্ট্রিক্টসকে নিয়ে কাজ করলো। অ্যাট দ্য এন্ড অফ 1964 আমরা প্রায় 150 ডিস্ট্রিক্টসের ওপরে কাজ করি, রাইট? তখন এটা আর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম থাকে না, এরিয়া প্রোগ্রাম হয়ে যায়। মানে 7টা ডিস্ট্রিক্টে আমরা প্রাথমিকভাবে একটা ট্রায়াল রানে হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, পেস্টিসাইডস, ফার্টিলাইজার এগুলো দিয়ে দেখেছি যে প্রোডাক্টিভিটি বাড়ে কি বাড়ে না। তারপরে মানে এই IADP প্রোগ্রামটা আসে 1960-61 সময়, রাইট? বুঝতে পেরেছো? তখন এই ট্রায়াল রানের প্রোগ্রামটা যায়, তারপরে দেখি যথেষ্ট সাকসেস। তখন আমরা IAAP যেটা আসে 1964-65 সাল, সেই সময় কিন্তু আমরা এটা ম্যাসিভ লেভেলে রান করার চেষ্টা করি এবং আরও অনেক ডিস্ট্রিক্টকে এর মধ্যে ইনকর্পোরেট করি। তখন এটা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম থাকে না, তখন এটা এরিয়া প্রোগ্রামে কনভার্টেড হয় এবং তারপরে আমরা যে ম্যাসিভ লেভেলে প্রোডাক্টিভিটির এনহ্যান্সমেন্টটা দেখি, দ্যাট ইজ পপুলারলি নোন অ্যাজ এ গ্রিন রেভলিউশন। তাহলে গ্রিন রেভলিউশন ইনিশিয়েটেড বললে 3rd 5 year প্ল্যান উইল বি দ্য আনসার। গ্রিন রেভলিউশন লঞ্চড বললে আনসার কিন্তু করবে প্ল্যান হলিডে। এখানে ইয়ার বলে দিয়েছে, কোয়েশ্চেনটা অনেক বেশি ইজিয়ার নোটে দিয়েছে, কিন্তু যেভাবে হোক প্রশ্নটা তোমাকে কিন্তু দিতে পারে। নেক্সট কি আছে দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF. It provides short-term balance of payment assistance. Its headquarters is located in Washington DC. Every member country has equal voting power. কোনটা তোমার মনে হয় IMF সম্পর্কে সঠিক? বলো দেখি। $79 প্রশ্নটার আনসার কি হওয়া উচিত? প্রশ্নটার আনসার ডেফিনেটলি 1 and 2 হচ্ছে। তার কারণ হচ্ছে যে এটা মূলত IMF কিন্তু কোনো তার মেম্বার কান্ট্রিজকে লং টার্ম ইমব্যালেন্সকে রেকটিফাই করার জন্য কোনো লং টার্মের ফান্ডিং দেয় না, রাইট? এটা মূলত শর্ট টার্মের বিষয় দিয়ে থাকে এবং সেটা ইনফ্লেশন কন্ট্রোল হোক, সেটা তার এক্সচেঞ্জ রেটের ভারসাম্য বজায় রাখা হোক, সেটা তার ব্যালেন্স অফ পেমেন্টের কোনো ডিফিকাল্টিসকে অ্যাড্রেস করা হোক, এটা কখনো লং টার্মের জন্য টাকা দেয় না, এটা ওয়ার্ল্ড ব্যাংক নয়, রাইট? এবং এটা হেডকোয়ার্টার লোকেটেড ইন ওয়াশিংটন DC, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এভরি মেম্বার না, IMF এর কথা যদি বলি তাহলে এখানে কিন্তু তার মেম্বার কান্ট্রিগুলো তার কোটা অনুযায়ী ভোটিং পাওয়ারকে এক্সারসাইজ করে। যে মেম্বার কান্ট্রি কন্ট্রিবিউশন যেমন তার উপর ডিফাইন করে তার কোটার পরিমাণটা নির্ধারিত হয় এবং সেই অনুযায়ী ভোটিং পাওয়ার এক্সারসাইজ করার বিষয় থাকে। এটা WTOর মতো নয় যে প্রত্যেকটা কান্ট্রির ইকুয়াল ভোটিং রাইট আছে, এমনটা নয়, রাইট? সুতরাং সেক্ষেত্রে কিন্তু আনসারটা করবে 1 and 2। তোমরা একদমই সবাই ঠিক আনসারই করেছো, রাইট? এরপরে কি আছে দেখো, which arm of the World Bank Group provides concessional loan and grants to the poorest country? মানে দরিদ্রতম দেশগুলোতে টাকা পয়সা যোগান দেওয়া ওয়ার্ল্ড ব্যাংকের কোন উইং করে থাকে? IBRD, IFC, IDA, মিগা। বলো দেখি কি হবে? বলো। ওয়ার্ল্ড ব্যাংকের আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ নিয়ে তৈরি হয়, তার 5 ভার্টিকালস নিয়ে তৈরি হয়। এখানে 4টে ভার্টিকালস বলা আছে, আর একটা হচ্ছে ICSID, এটা 5th ভার্টিকাল, রাইট? এবার বলেছে কোন ভার্টিকাল কনসেশনাল লোন অ্যান্ড গ্রান্ট পোরেস্ট কান্ট্রিগুলো দিয়ে থাকে। IDA হবে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এরা যখন লোন দেয় সেই লোনের ম্যাচুরিটি পিরিয়ড 35 ইয়ার্স পর্যন্ত হতে পারে এবং এটাকে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংকের সফট লোন উইন্ডো। সফট লোন উইন্ডো বলা হয়ে থাকে এবং সেই 35 ইয়ার্সের পরে তুমি প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলেই হবে, ইন্টারেস্টটা খুবই নেগলিজেবল বা কোনো কোনো সময় দিতেও হয় না। সুতরাং এটা কিন্তু লং টার্মের জন্য ইকোনমিতে এই ধরনের পোরেস্ট কান্ট্রিগুলোর ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কাজ করে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু IMF এর সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের রিলেশনশিপটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার। একটা দেশের উন্নতির জন্য শর্ট টার্মের ফান্ডিংয়ের প্রয়োজন আছে, লং টার্মের ফান্ডিংয়ের প্রয়োজন আছে। সো দে হ্যাভ আ কমপ্লিমেন্টারি রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার, রাইট? তো সেক্ষেত্রে এখানে প্রশ্নটার আনসার কিন্তু সি হবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং
ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউশন রেজ ফান্ডস মেনলি থ্রু ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট, আন্তর্জাতিক মূলধনের বাজার থেকে তার মেম্বার কান্ট্রিজের জন্য টাকা পয়সা জোগাড় করে দিতে সাহায্য করে ওয়ার্ল্ড ব্যাংকের কোন ভার্টিক্যাল? আইডিএ, আইবিআরডি, আইএফসি, আইসিএসআইডি, বলো কি হবে? হ্যাঁ, এটার আনসারটা কিন্তু আইএফসি হবে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, রাইট, আইএফসি হবে ফাইন্যান্স কর্পোরেশন, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে মেম্বার কান্ট্রিজের জন্য টাকা পয়সা তুলে দিতে সাহায্য করে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা আইএফসির অবদান দেখেছি মশালা বন্ড লঞ্চ করে ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, মানে ইন্ডিয়ান ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু ওয়ার্ল্ড মার্কেট থেকে ফান্ড তুলে দিতে সাহায্য করেছিল। সুতরাং এটা তুমি যদি এদের মেম্বার কান্ট্রি হও তাহলে এই সুযোগ সুবিধা তোমাকে কিন্তু এরা অন বিহাফ অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি করবে। তাহলে এটা প্রত্যেকটা ভার্টিক্যাল তো ডিফারেন্ট কাজ, তো কোনো একটা কারণে তো এই জিনিসটা তৈরি করা হয়নি, ডিফারেন্ট রিজনস আছে, সেই জন্য 5 ভার্টিক্যালস আছে, প্রত্যেকটা ভার্টিক্যালসে ডিফারেন্ট কাজ পড়ে বসবে। যেমন আইসিএসআইডি, এটা চারানা পয়সার লোন তার কোনো মেম্বার কান্ট্রিকে দেয় না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ডিসপিউট সেটেলমেন্ট বডি, রাইট? তো এখানে যদি তোমাকে প্রশ্ন আসে যে ওয়ার্ল্ড ব্যাংকের ডিসপিউট সেটেলমেন্ট বডির নাম বলো, তাহলে আনসার হবে আইসিএসআইডি। এটা কিন্তু কোনো লোন বা কোনো ইন্টারন্যাশনাল মার্কেটে ফান্ড জোগাড় করা বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা এরকম কোনো কাজ তার মেম্বার কান্ট্রির জন্য করে না। নেক্সট চলে এসো, দ্য হেডকোয়ার্টার অফ দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ইজ লোকেটেড ইন, কি হবে বলো? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় লোকেটেড? কি উত্তর হবে বলো? 82 এর আনসার, 82 এর আনসার কি হবে? 82 এর আনসার সি বলছো, নো সি হবে না, বেজিং হবে না, আনসার হবে সাংহাই। তো এগুলো কিন্তু একদম তৈরি করার বিষয়, মানে এখানে তোমার আলাদা করে কোনো বুদ্ধিবিদ্যা দেওয়ার জায়গা নেই। আনসার জানা থাকবে উত্তর হবে, আনসার যদি জানা না থাকে তাহলে উত্তর হবে না, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য WTO ইজ কারেক্ট? WTO সম্পর্কে অনেক কথাই বলেছি, সেই সম্পর্কে কোনটা তোমার মনে হয় সঠিক বলো? ইজ কারেক্ট, right? It replaced GATT in 1995. It was established in 1985. Its headquarters in New York. It provides balance of payment assistance. তো কোনটা তোমার মনে হয় কারেক্ট? আনসারটা আনসার হবে এ, কারণ কারেক্ট বলেছে না। ইট রিপ্লেস গ্যাট ইন 1995, একদম, কারণ WTO তৈরি হয় 1995। ইট ওয়াজ এস্টাবলিশড ইন 85, কী করে হয়? যদি 1995-এ তৈরি হয় আবার 85 কোন দিক দিয়ে আসে? ইটস হেডকোয়ার্টার ইজ নিউ ইয়র্ক, না, এটা জেনিভা সুইজারল্যান্ড, আমরা সবাই জানি, তোমরা নিজেরাই বলেছো একটু আগে। জেনিভা সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার লোকেটেড, রাইট? অ্যান্ড ইট প্রোভাইডস ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাসিস্ট্যান্স, নো, এইটার কাজ IMF এর কাজ। ব্যালেন্স অফ পেমেন্টে কোনো ইমব্যালেন্স হলে তার মেম্বার কান্ট্রিজের জন্য ডেফিনেটলি ফান্ডিংয়ের বিষয়টা দেখাটা এটা IMF করে থাকে। WTO কাউকে চালানা পয়সা লোন দেয় না, রাইট? সুতরাং সেই জায়গা থেকে অপশনস ডিটা তো কোনোভাবে নয়। নেক্সট চলে এসো, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট ইজ রিলিজড বাই, বলো এটার কি হবে? গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট কে রিলিজ করে? গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট কে রিলিজ করে? এই প্রশ্নের উত্তরও ভুল দেওয়া উচিত নয়। C, একদম ওয়ার্ল্ড ব্যাংক, একদম রাইট আনসার দিয়েছো, এটা যেন কোনো ভুল আর এদিক ওদিক না হয়। নেক্সট কি আছে দেখো, in India the concept of minimum needs and the directed anti-poverty program were the innovations of, তার মানে মিনিমাম নিড প্রোগ্রাম এবং পভার্টিকে অ্যাড্রেস করব, যেন পভার্টিটাকে নির্মূল করা যায়, রিডিউস করা যায়, সেইটার জন্য আমরা ব্যবস্থাপনা করছি। এটা বলছে কোন, এই কনসেপ্টটা আমরা কোন 5-year প্ল্যানে এক্সারসাইজ হতে দেখলাম বলো? আনসার কি হওয়া উচিত 85-এরটা? 85-এ আনসার সবাই বলছো বি, একদম 5th 5-year প্ল্যান। আমরা এটা জানি গরিবি হাটাও প্ল্যান, রাইট? তোমাকে যদি পরীক্ষায় আসে যে গরিবি হাটাও
টার্মটা কবে কয়েন্ড আপ হয়, আনসার ডেফিনেটলি করবে 4th 5 ইয়ার প্ল্যান। কিন্তু যদি বলা হয় গরিবি হাটাও, এটা অবজেক্টিভ হয়ে যায় কোন 5 ইয়ার প্ল্যান, ডেফিনেটলি উইদাউট এনি ফেল আনসার উইল বি 5th 5 ইয়ার প্ল্যান, যেটা ডিউরেশন ছিল 1974 থেকে 79। যদিও সেটা অ্যাকচুয়াল ডিউরেশনস আমরা যদি বলি তাহলে সেটার অ্যাকচুয়াল ডিউরেশনস আমরা সবাই পড়েছি, যেটা 1974 থেকে 78। কারণ 78-এ মুরারজি দেসাইয়ের নেতৃত্বে জনতা গভর্নমেন্ট পাওয়ারে আসে, তো আমরা সেই সময় রোলিং প্ল্যানের গল্প দেখেছি, রাইট? তো আমরা সেই সময় রোলিং প্ল্যানের বিষয়টা দেখেছি, যেটা ডিউরেশন হচ্ছে 1978 থেকে 80, রাইট? তো এই সময়টা রোলিং প্ল্যানের গল্প আছে, রাইট? তো এটার অ্যাকচুয়াল ডিউরেশনস কী ছিল, কোনটা প্রজেক্টেড ডিউরেশনস ছিল, এগুলো একটু পড়ে রাখবে। নেক্সট কী আছে দেখো, দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্যারালাল ইকোনমি অর দ্য ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি বা প্যারালাল ইকোনমি যদি এক্সিস্ট করে তাহলে কোন বিষয়টা তুমি দেখবে? মেক্স দ্য ইকোনমি মোর কম্পিটিটিভ, ইকোনমিকে আরও অনেক প্রতিযোগিতামূলক করে তোলে। মেক্স দ্য মনিটারি পলিসি লেস এফেক্টিভ, মনিটারি পলিসি অপেক্ষাকৃত কম এফেক্টিভ হবে। এনশিওর এ বেটার ডিস্ট্রিবিউশনস অফ ইনকাম, মানে ইনকামের বন্টনের ক্ষেত্রে একটা বেটার তুমি বন্টন দেখবে। আর কি আছে দেখো, এনশিওর ইনক্রিজিং প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টটা অনেক বেশি বেড়েছে, সেটার জন্য এটা আমরা দেখছি যে এটাকে এনশিওর করে, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টটাকে বাড়াতে এনশিওর করে। কি হবে বলো? সবাই কি বলছে? বি, মনিটারি পলিসি বিকাম লেস এফেক্টিভ। অবভিয়াসলি যদি ব্ল্যাক মানি হয় তাহলে হচ্ছে আনরিপোর্টেড ইনকাম, ইলিগাল ইনকাম, যেটার জন্য সরকারকে ট্যাক্স দিচ্ছি না, অথচ তোমার আমার হাতে গুচ্ছ অ্যামাউন্ট অফ মানি, তার ফলে তোমার পারচেসিং পাওয়ার ইজ ভেরি হাই। তো এখানে ইনফ্লেশনটা কিন্তু বিয়ন্ড বাউন্ডারি রান করার একটা সম্ভাবনা থাকছে। তো এখানে এটা মনিটারি পলিসি, যাই তুমি পলিসি স্টান্স নাও না কেন, সেটা যতটা প্রোঅ্যাক্টিভ হওয়া জায়গা ছিল তার তুলনায় প্রোঅ্যাক্টিভ কম হবে, কারণ এই ধরনের ইনফিউশনস অফ অ্যাবান্ডেন্সি অফ মানি, ইলিগালি অবটেন্ড মানি ইকোনমিতে থাকার জন্য। সুতরাং সেইটার জন্য এখানে আনসারটা হবে মনিটারি পলিসি লেস এফেক্টিভ। সবাই একদম ঠিক বলেছো। পরেরটা দেখো, সেন্ট ভ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আমরা জানি সেন্ট্রাল এক্সাইজ ডিউটি নামটা চেঞ্জ করে মডিফিকেশন হয়ে সেন্ট ভ্যাট কথাটা আসে। তো সেন্ট ভ্যাট কিসের সঙ্গে জড়িত? রেট অফ ডিরেক্ট ট্যাক্স, রেট অফ ইনডিরেক্ট ট্যাক্স, রেট অফ সার্ভিস ট্যাক্স, রেট অফ ইনকাম ট্যাক্স। বলো কি হবে? 87-এর আনসার কি হবে? একটা হিন্ট আমি দিয়ে দিয়েছি, তো আনসারটা হবে রেট অফ ইনডিরেক্ট ট্যাক্স, তাই না? সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, তো এক্সাইজ ডিউটি কোন দিনে আবার ডিরেক্ট ট্যাক্স হয়? তো এক্সাইজ ডিউটি যদি নাম চেঞ্জ করে দিয়ে সেন্ট ভ্যাট হয় তাহলে সেটা তার ডিরেক্ট ট্যাক্সের গল্পের মধ্যে পড়বে না, তো ডেফিনেটলি আনসারটা হবে ইনডিরেক্ট ট্যাক্স। পরের প্রশ্ন কি আছে বলেছে দেখো, এটা তো বিসিএস এর প্রিলিমিনে আসার প্রশ্ন। গ্রোথ উইথ ইকুইটি অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস ওয়াজ দ্য অবজেক্টিভ অফ হুইচ 5 ইয়ার প্ল্যান? বলো কোন 5 ইয়ার প্ল্যানের অবজেক্টিভ ছিল গ্রোথ উইথ ইকুইটি অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস? গ্রোথ উইথ ইকুইটি অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস কোন 5 ইয়ার প্ল্যানের অবজেক্টিভ ছিল? সবাই কি বলছে? সি, 88C একদম রাইট আনসার। 9 5 ইয়ার প্ল্যান, যেটা ডিউরেশন ছিল 1997 থেকে 2002। তাহলে এই সময় আমরা 9 5 ইয়ার প্ল্যানকে দেখি, এবং 9 5 ইয়ার প্ল্যান এমন একটা প্ল্যান যে প্ল্যানের প্রথমে রিজিওনাল ডিসপ্যারিটিস ব্যাপারটাকে অ্যাড্রেস করা হয়, এবং আমরা চেয়েছিলাম যে একটা গ্রোথ হোক কিন্তু সেটা একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটা যেন সেখানে প্রপার থাকে, এবং কোনো এরকম ধরনের রিজিওনাল ডিসপ্যারিটিস হওয়া এবং বন্টনজনিত কোনো মিসম্যাচ হওয়া, এই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চেয়েছি, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু এটা 9 5 ইয়ার প্ল্যান করবে। আচ্ছা, আর একটা প্রশ্ন অনেক সময় আসে যে ইন্ডিয়ান প্ল্যানস বিকেম মোর অ্যান্ড মোর ডিসেন্ট্রালাইজড। কি বলছি? ইন্ডিয়ান প্ল্যানস বিকেম মোর অ্যান্ড মোর ডিসেন্ট্রালাইজড কোন 5 ইয়ার প্ল্যানে দেখেছো? এবার তোমাদের পড়ানো হয়েছে ডিসেন্ট্রালাইজ প্ল্যান প্রথম ইন্ডিয়াতে শুরু হয় 8th 5 ইয়ার প্ল্যান, কিন্তু যেই পরীক্ষার হলে মোর অ্যান্ড মোর কথাটা থাকবে 8 আনসার করবে না, আনসার উইল বি 9th। তাহলে 9th 5 ইয়ার প্ল্যান থেকে এই ডিসেন্ট্রালাইজ প্যাটার্নটা আরও অনেক বেশি প্রকট হয়ে উঠতে শুরু করে, যেখানে আমার পঞ্চায়েতের রাজ সিস্টেমটা দেখি 73rd 74th অ্যামেন্ডমেন্টের গল্প, লোকাল গভর্নমেন্টকে প্রোটেকশন দেওয়ার বিষয়টা আসছে। সুতরাং এটা কিন্তু আমরা বলবো মোর অ্যান্ড মোর এফেক্টিভ যদি বলি তাহলে ডেফিনেটলি আনসারটা কিন্তু করবে 9th 5 ইয়ার প্ল্যান। আর যদি শুধু আসে ডিসেন্ট্রালাইজ প্ল্যান, ব্যাপারটা প্রথম কবে দেখলাম, আনসারটা করবে 8th 5 ইয়ার প্ল্যান। নেক্সট কি আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানস এনভিসেজড এ মেজর থ্রাস্ট ইন দ্য এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট? এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ওপরে মেজর থ্রাস্ট আমরা কোন সময় দেখেছি, কোন 5 ইয়ার প্ল্যানে দেখেছি?
ডেফিনেটলি তোমরা আনসার সবাই ঠিক দিয়েছো। 7th প্ল্যান, তো 7th প্ল্যানে কিন্তু আমরা সবাই আনসার দিচ্ছ তোমরা ডি, একদম ঠিক। তো 7th প্ল্যানে কিন্তু আমরা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের উপরে অতিরিক্ত গুরুত্ব আরোপ করি, কারণ আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে সাস্টেনেবিলিটিটা বজায় রাখতে গেলে এনভায়রনমেন্টের ম্যানেজমেন্টটা দরকার। তো সেই বিষয়টার উপরে আলোকপাত করে আমরা কিন্তু 7th 5-year প্ল্যানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের উপরে গুরুত্ব আরোপ করি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং এগ্রিকালচার হোল্ডিং হ্যাভ দ্য লার্জেস্ট পার্সেন্টেজ ইন ইন্ডিয়া? কোন ধরনের হোল্ডিং ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ আমরা দেখি? লার্জ হোল্ডিং, স্মল হোল্ডিং, মার্জিনাল হোল্ডিং, মিডিয়াম হোল্ডিং? বলো, এই প্রশ্নের আনসারটা ভুল হওয়া উচিত নয়। সি বলছো, একদম মার্জিনাল হোল্ডিং। কারণ হচ্ছে যে ইন্ডিয়ার কোন ধরনের ফার্মার তুমি সবচেয়ে বেশি দেখো, আনসার তোমায় করতে হয় মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার্স, রাইট? তো এখানে মার্জিনাল হোল্ডিংয়ের পরিমাণই সবচেয়ে বেশি, এবং টেকনিক্যালি স্পিকিং বলা হয় এগ্রিকালচার সেন্সাস অনুযায়ী 68.45% হোল্ডিংয়ের কথাই যদি বলি সেটা কিন্তু মার্জিনাল হোল্ডিংয়ের মধ্যে পড়ে, কারণ ইন্ডিয়া ল্যান্ড স্কেয়ার্স, লেবার সারপ্লাস ইকোনমি, রাইট? তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে জমি সবার কাছে থাকবে এটা আশা করা উচিত নয়, কারণ ইন্ডিয়া তো ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলাস কান্ট্রি। এবং এগেনও ইন্ডিয়ার কিন্তু ব্যাকবোন এগ্রিকালচার, বেশিরভাগ লোক কর্মসংস্থানের জন্য এগ্রিকালচার সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিয়ার লার্জেস্ট প্রাইভেট সেক্টর, এখানে ইন্ডিয়াতে হাইয়েস্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস জেনারেটেড হয়। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচুর পরিমাণ ল্যান্ড এনজয় করার জায়গায় নিশ্চয়ই নেই, তো আমরা মার্জিনাল হোল্ডিংই দেখব। নেক্সট কি আছে দেখো, দ্য মেন অবজেক্টিভ অফ দ্য 12 5-year প্ল্যান। 12 5-year প্ল্যান যেটা ডিউরেশন ছিল 2012 থেকে 17, এই 12 5-year প্ল্যানের তুমি মেন অবজেক্টিভ কি দেখছো? মানে এটা ট্যাগলাইন কি? পরিষ্কার কথা হচ্ছে ট্যাগলাইন কি কি বলা উচিত দেখো, ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড পভার্টি রিডাকশন, ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ, সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ টু রিডিউস আনএমপ্লয়মেন্ট, ফার্স্ট সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। বলো, এই প্রশ্নের উত্তর একদম ভুল দেবে না। ডি পেয়ে গেছি উত্তর, একদম ঠিক। ফার্স্ট আর সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। রাদার আমি যদি বলি সাস্টেনেবল টার্মটা কোন 5-year প্ল্যানের ট্যাগলাইনে প্রথমে অ্যাসোসিয়েটেড করি, আনসার করবে 12 5-year প্ল্যান। কিন্তু ইনক্লুসিভ কথাটা যদি বলি তাহলে আনসারটা করবে 11th 5-year প্ল্যান, রাইট? 11th 5-year এর ট্যাগলাইনে ছিল টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, মানে দ্রুতভাবে গ্রোথটা হবে এবং সবাইকে ইকোনমিক গ্রোথের সঙ্গে অন্তর্ভুক্ত করে নিয়ে আমরা গ্রোথটা করতে চাইছি, রাইট? তো সেই ইনক্লুসিভ কথাটা কিন্তু আমরা 12 দেশে প্রথম দেখছি না, সেটা 11th দেখেছি, কিন্তু সাস্টেনেবল কথাটা কিন্তু 12 5-year প্ল্যানের একটা অন্যতম গাইডিং স্টার, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু দেখে রেখো। নেক্সট কি আছে দেখো, প্ল্যানিং কমিশন হ্যাজ বিন স্ক্র্যাপড অন। বিসিএস এর প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে ভুল হওয়া উচিত নয়। প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করে দিয়ে আমরা নীতি আয়োগ তৈরি করি। এই প্ল্যানিং কমিশনের স্ক্র্যাপিংটা কবে হলো? 1 জানুয়ারি 2015, আগস্ট 13 2014, জানুয়ারি 22 2015, জুলাই 2 2015। বলো কি হবে? কি বলছো? এই কেন? আগস্ট 13 2014 স্ক্র্যাপ করেছি তো আগে, তারপরেই তো আমরা নীতি আয়োগের বিষয়টাতে গেলাম। তাহলে এটা যেন ভুল না হয়। কেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ভুল হবে? প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন ভুল হওয়া উচিত নয়, সেখানে সব তোমাদের কাছে আছে, সেটা ভালো করে তৈরি করে রাখবে, রাইট? তো এটা কিন্তু স্ক্র্যাপ কথাটার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো সেই জায়গাতে আনসারটা কিন্তু হবে বি। নেক্সট কি বলেছে দেখো, 93, দ্য আনঅর্গানাইজ সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই। এটাও বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বলো, বলছে আনঅর্গানাইজ সেক্টর বা অসংগঠিত সেক্টর ইন্ডিয়াতে কি দিয়ে ক্যারেক্টারাইজ? মোর কারেন্সি ট্রানজাকশন, মোর ব্যাংক ট্রানজাকশন, মোর বার্টার ট্রানজাকশন, মোর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন। বলো কি হওয়া উচিত? ঠিক বলেছো, নীতি আয়োগ তো 1 জানুয়ারি 2015 তৈরি হলো, তো তারপরে গিয়ে আমি তো নিশ্চয়ই প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করবো না, তো ঘটনাটা তো আগে করবো। 93 কি বলছো সবাই? সবাই বলছো
কেউ কেউ বলছে এ, কেউ কেউ বলছে সি, তো আনসার হবে এ, কারেন্সি ট্রানজাকশন। অবভিয়াসলি যদি অসংগঠিত ক্ষেত্রের কথা বলো তো সেক্ষেত্রে মূলত আমরা কারেন্সি ট্রানজাকশনসের থ্রু দিয়েই বেশিরভাগ ট্রানজাকশন হতে দেখি। বাটার ট্রানজাকশন হবে না। বাটার ট্রানজাকশন কোন ধরনের ইকোনমিতে দেখা যায়, যেটা সিম্পল ইকোনমি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা সেরকমভাবে দেখি না, খুব রিমোটেস্ট কর্নার অফ দ্য আর্থ ছাড়া, রাইট? সুতরাং বিনিময় প্রথার কান্ট্রি দেখতেই পাওয়া যায় না। তুমি যে কান্ট্রি বলো সেই কান্ট্রি ডেভেলপড হতে পারে, আন্ডার ডেভেলপড হতে পারে, ডেভেলপিং হতে পারে, সেখানে অর্গানাইজ সেক্টর থাকতে পারে, আনঅর্গানাইজ সেক্টর থাকতে পারে। তো কারেন্সি ট্রানজাকশনসটা মোর তুমি দেখবে আনঅর্গানাইজ সেক্টরে, যে কারেন্সি থ্রু দিয়ে যাবতীয় যা কিছু ট্রানজাকশন হচ্ছে, যেখানে আমরা ডেফিনেটলি অর্গানাইজ সেক্টরে এতটা কারেন্সি ডিপেন্ডেন্স দেখি না, ঠিক আছে? তো কিন্তু আনঅর্গানাইজ সেক্টর যদি তুমি বলো, সেখানে মনে করো যারা ডেলি ওয়েজ আর্নার, দিন মজুরির কাজ করে, তো তাদের ক্ষেত্রে তুমি ডেফিনেটলি মোর কারেন্সি ট্রানজাকশনসের বিষয়টাই তুমি দেখবে। নেক্সট কি আছে দেখো, হোয়াট ইজ ট্যাক্স হেভেন? করের ক্ষেত্রে স্বর্গরাজ্য, এই বিষয়টা তুমি কি বোঝো? হাই ট্যাক্সেশন, হাইপার প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, নেগলিজেবল রেট অফ ট্যাক্স, অর নো ট্যাক্স অ্যাট অল, নট নান অফ দিস। বলো কি হবে? সি, একদম ঠিক। ট্যাক্স হেভেন বলতে বোঝায় এমন একটা পরিবেশ বা একটা ইকোসিস্টেম তৈরি করা যেখানে বিদেশিরা আমার দেশে এসে ইনভেস্ট করবে, সেটা আমার দেশটা তাদের ইনভেস্টমেন্টের একটা ওয়ান অফ দ্য ক্রুশিয়াল ডেস্টিনেশন হবে। তো সেটার জন্য একটা ইনসেন্টিভ প্রোভাইড করা যে ট্যাক্স হেভেন, মানে তারা যদি আমার দেশে এসে ইনভেস্ট করে কলকারখানা তৈরি করে, তাহলে সেক্ষেত্রে ট্যাক্স সরকার তার উপর খুব নেগলিজেবল বা চাপাবেই না, এমন একটা বিষয়। ইন্ডিয়ার সঙ্গে মরিশাস, পানামা এই ধরনের কান্ট্রি বিষয়টা রয়েছে। এটা একটাই কারণ, যাতে তোমার দেশকে অন্যতম ইনভেস্টমেন্টের একটা হাব তৈরি করা, রাইট? এখানে প্রাথমিকভাবে সরকারের ট্যাক্স কালেকশন কম হলেও এটা লং টার্মে একটা বিশাল বড় সুফল রয়েছে। তারা যদি আমার দেশে এসে কলকারখানা ইন্ডাস্ট্রি বানায়, প্রচুর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস জেনারেট হবে, এবং তার ফলে ইন্ডিয়ার জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, বেশ কিছু পরিমাণ লোক আবার ট্যাক্সের আওতাভুক্ত হবে। তো আমি শর্ট টার্ম গেনের কথা ভাবছি না, আমি লং টার্ম গেনের কথা ভাবছি, এবং সেক্ষেত্রে এই ধরনের ছাড়ের কথা বলা হচ্ছে ট্যাক্স হেভেনের আন্ডারে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে দেখো 3T ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? বলো, এ বলা উচিত। 3T বলতে কি বোঝায় আগে বলো তো দেখি। 3T কি কি বিষয়? নাইনটি ফাইভের আনসারটা সবাই বলছো এ, একদম রাইট। টি, টিম্বার অ্যান্ড ট্যুরিজম, এই বিষয়গুলোর কথা যদি বলি সেটাকে একসঙ্গে বলা হয় 3T, এবং সেক্ষেত্রে দার্জিলিং উইল বি দ্য রাইট আনসার, রাইট? নেক্সট কি আছে দেখো, which of the following industrial policy resolution is known as the economic constitution of India? ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোন শিল্পনীতিকে বলা হয়? ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1980 অ্যান্ড 1991। বলো। আচ্ছা, 96-এর আনসার তোমরা সবাই বলছো ডিও আছে, বিও আছে আনসার। আনসারটা হবে বি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956, এটাকে বলা হয় বাইবেল অফ স্টেট ক্যাপিটালিজমও। এটা ইন্ডিয়ার সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেখানে আমরা গভর্নমেন্টের হস্তক্ষেপ অনেক বেশি দেখছি, কারণ প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন ছিল 1948, যেখানে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্টের ওন যে মোনোপলি ইন্ডাস্ট্রিজ, সেই মোনোপলি ইন্ডাস্ট্রির সংখ্যা ছিল 3টে। এখানে গভর্নমেন্টের মোনোপলি কটা ছিল? গভর্নমেন্টের মোনোপলি ছিল 3টে, রাইট? মোনোপলি ছিল 3টে, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছিল 6টা, রাইট? এবার যদি আমরা 56-এর কথা বলি, গভর্নমেন্টের মোনোপলাইজড ইন্ডাস্ট্রির সংখ্যা কিন্তু বেড়ে আমরা 17টা করলাম, মানে 14টা নিউ অ্যাড করলাম, এটা গভর্নমেন্টের ইন্টারভেনশনস বাড়ালো, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রেও 6টার জায়গায় 12টা করলাম। তার মানে এগুলো কিন্তু গভর্নমেন্টের
আরও অনেক হিউজ ইন্টারভেনশন ইন দ্য কনটেক্সট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস আমরা দেখছি। এটা অনেকটা সোশ্যালিস্টিক প্যাটার্ন বলা হয়ে থাকে, সেই জন্য এটাকে আমরা বাইবেল অফ স্টেট ক্যাপিটালিজমও বলে থাকি। 1991 যারা করেছো তারা নিশ্চয়ই এই জিনিসটা ভালো করে দেখোনি। 1991 সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটাতে নিউ ইকোনমিক পলিসির আন্ডারে আমরা দেখছি, এবং সেখানে কিন্তু অনেক লিবারাল প্ল্যাটফর্ম নেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ইকোনমিকে ওপেন আপ করার কথা বলছি, যেখানে 18টা ইন্ডাস্ট্রি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি লাইসেন্স করার জন্য আর গভর্নমেন্টের কাছে আসতে হবে না। গভর্নমেন্টের মোনোপোলাইজড ইন্ডাস্ট্রির সংখ্যা 17টা থেকে কমিয়ে 8টা করা হয়, 51% বিদেশি বিনিয়োগ অ্যালাউ করা হয়, এমআরটিপি একটাকে স্ক্র্যাপ করা হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা 1991-এ লিবারালাইজ প্ল্যাটফর্মে দেখেছি, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। নেক্সট কী আছে দেখো, দ্য মেন অবজেক্টিভ অফ এমআরটিপি অ্যাক্ট, একটু আগেই বলছিলাম যে এমআরটিপি অ্যাক্টটাকে আমরা স্ক্র্যাপ করেছিলাম 1991। তো এই এমআরটিপি অ্যাক্ট যেটা কিনা 1969-এ আসে, এবং ডেফিনেটলি সুবিমল দত্ত কমিটির রেকমেন্ডেশনে আমরা এমআরটিপি অ্যাক্ট দেখেছি, এবং এটা এফেক্টিভ হতে শুরু করে 1970 সাল অনওয়ার্ড, রাইট? তো এখানে আমরা কেন করেছিলাম এটা? প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ইকোনমিক পাওয়ার, প্রহিবিশনস অফ মোনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। বলো তো সবাই কি বলছে? 97-এর আনসারটা সি, একদম ঠিক। তার মানে কোনো একজন মানে কোনো প্রাইভেট পার্টি এত যেন লার্জ সাইজ না হয়ে যায়, এত বড় যেন তার মার্কেট ক্যাপিটালাইজেশন না হয় যে অন্য কোনো ক্ষুদ্র শিল্প ডেভেলপই করতে না পারে, সেটা কনসেন্ট্রেশন অফ ইকোনমিক পাওয়ার আমরা হতে দেব না। একটা সার্টেন লেভেল মানে অ্যাসেট লিমিটের ওপর ঠিক করে নেবো যে এরপরে যদি তার অ্যাসেট চলে যায় কোম্পানি, তাহলে তাকে আর ফার্দার লাইসেন্স ইস্যু করা হবে না। এটা প্রাথমিকভাবে 20 crore ছিল, তারপর সেটা বাড়িয়ে বাড়িয়ে আমরা 100 crore পর্যন্তও নিয়ে গেছি। তো বেসিকলি এইটা করার একটাই কারণ হচ্ছে যে কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রিকে মোনোপোলাইজ হতে দেবো না, যাতে ক্ষুদ্র কুটির মাঝারি মানে শিল্পগুলোকে বিকাশ করতে না পারে, বা তারা যদি আনফেয়ার কম্পিটিশনের যেন সম্মুখীন না হয়। এবং এই ধরনের বিভিন্ন ধরনের রেস্ট্রিকটিভ অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিস, মানে যেটা ভুল প্রতিশ্রুতি দিয়ে জিনিসপত্র সেল করার যে বিষয়টা, সেই ব্যাপারটা যেন মানে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস যেন না হয়, এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্যই আমরা এমআরটিপি অ্যাক্টটাকে আসতে দেখি, রাইট? নেক্সট কি আছে দেখো, 98, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর অফ দ্য গ্রস ডোমেস্টিক সেভিংস ইন ইন্ডিয়া ইজ, বলো এটা বিসিএস এর প্রশ্ন। ভারতবর্ষের সেভিংসের ক্ষেত্রে লার্জেস্ট কন্ট্রিবিউটর কোনটা? কি হওয়া উচিত আনসার? দ্য হাউস হোল্ড সেক্টর, দ্য প্রাইভেট কর্পোরেট সেক্টর, দ্য পাবলিক সেক্টর, দ্য ফরেন সেক্টর, বলো কি হবে? হাউস হোল্ড সেক্টর, একদম রাইটলি সেট। তার মানে হাউস হোল্ড সেক্টর ডেফিনেটলি এটা মেজর রোল প্লে করেছে গ্রস ডোমেস্টিক সেভিংসের কন্ট্রিবিউশনের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়াস ওয়েজ পলিসি ইজ বেসড অন, ভারতবর্ষের যে মজুরি নীতি কিসের উপরে ভিত্তি করে? কস্ট অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিং, প্রোডাক্টিভিটি, নান অফ দিস। সবাই বলছো কস্ট অফ লিভিং, একদমই কস্ট অফ লিভিং মানে জীবনযাত্রা চালাবার জন্য যেটুকু টাকা দরকার, খাদ্য বস্ত্র বাসস্থান, এটার উপরে ভিত্তি করে মজুরি নীতি করা হয়, স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের উপরে ভিত্তি করে নয়, রাইট? কার স্ট্যান্ডার্ড অফ লিভিং কী হবে সেরকমভাবে প্যারামিটার ডিফাইন করা পসিবল না, রাইট? তো অনেকের স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক হাই অ্যাপটিটিউডে হতে পারে, তো সেটাকে অ্যাড্রেস করার জন্য মজুরি নীতি তৈরি করা হয় না। এটা বেসিকলি বেসিক অ্যামিনিটিস অফ লাইফটাকে অ্যাড্রেস করার জন্য যে পরিমাণ টাকা পয়সার দরকার, সেই কস্ট অফ লিভিংয়ের উপর বেস করেই কিন্তু ওয়েজ পলিসিটাকে ডিজাইন করা হয়। এবং লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট গিভস দ্য হাইয়েস্ট ইনকাম ট্যাক্স কালেকশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বলো হাইয়েস্ট ইনকাম ট্যাক্সের কালেকশন সরকারের জন্য কোন স্টেট দিয়েছে? কি বলবো, কি বলা উচিত? মহারাষ্ট্র, একদম রাইটলি সেড। তো একদম ঠিক বলেছো, এই ধরনের ডায়নামিক পার্টের প্রশ্নের উত্তর কিন্তু ভালো করে তৈরি করে রাখবে। তো তোমাদের সবারই মোস্ট অফ দ্য কোয়েশ্চেনের আনসার একদম কারেক্ট ছিল, দু একটা কিছু ছাড়া, ওইটুকানি সবার ক্ষেত্রেই হবে। তো আর একটু ভালো করে রিভিশনস মোডটাকে অন রাখো এবং মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য ভেরি বেস্ট। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে আগামী রোববার তোমাদের যার জন্য এত পড়াশোনা, সে প্রিলির কিন্তু কোয়েশ্চেন আনসার সেশনের সলভিং সেশনটা শুরু হবে কিন্তু সন্ধ্যে 6টা থেকে। তোমরা সবাই লাইভ থেকো।